হ্যালো স্টুডেন্টস, স্কোর বুস্টার সিরিজের আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমরা যে টপিক থেকে অঙ্কগুলো করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশন, সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ওয়েভ। তো এই টপিক থেকে প্রিভিয়াস যে টেস্ট হয়েছিল, তোমরা যে কোয়েশ্চেনগুলো ভুল করেছিলে, যে কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি ছিল, যে কোয়েশ্চেনগুলো রিভিশন পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, পরীক্ষার আগে যে অঙ্কগুলো রিভাইজ করে না গেলে পরীক্ষার হলে শিওর শট তোমরা ভুল করবে, এই রকম টাইপের কিছু অঙ্ক নিয়ে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, এই স্কোর বুস্টার সিরিজ কিন্তু খুবই হেল্পফুল হবে যারা মোটামুটি 70% প্লাস স্কোর করছো, যারা চাইছো আমি নিটে বলো বা যেই মেনে বলো 90% বা 95% প্লাস স্কোর করতে চাইছি। এই যে 70 থেকে 90, 70 থেকে 95, 80 থেকে 95, এই জার্নিটাতে তোমার এই স্কোর বুস্টার সিরিজ খুবই বেনিফিট পৌঁছাবে। কেন বেনিফিট পৌঁছাবে? কারণ এইখানে তোমার সিলি মিস্টেক হওয়া অঙ্কের কালেকশনই এখানে, মানে এখানে তোমরা যে কোয়েশ্চেনগুলো ভুল করো, বেশিরভাগ ছেলেমেয়েরা যে কোয়েশ্চেনগুলো ভুল করে, যেগুলো একটু ট্রিকি হয়, যেগুলো মানে যে কোয়েশ্চেনের ভাষাতে প্যাচ থাকে, শুধুমাত্র সেই কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাশন এখানে করা হয়। আর তার সঙ্গে সঙ্গে স্কোর বুস্টার সিরিজের ভিডিওগুলো তোমরা যদি দেখো, সেখানে একটা স্পেসিফিক চ্যাপ্টার থেকে অঙ্ক করানো হয় না, সেখানে র্যান্ডামলি এখন ধরো গ্র্যাভিটেশন থেকে অঙ্ক করবো, একটু পরেই হচ্ছে ওয়েভ মোশন থেকে অঙ্ক করবো, একটু পরেই সিম্পল হারমোনিক মোশন থেকে অঙ্ক করবো। ফলে এইখানে তুমি যদি অঙ্কগুলো করো, এই অঙ্কগুলো যদি ভালো করে রিভাইজ করো, তাহলে কি হবে, একই সঙ্গে তোমাদের এই তিনটে বড় বড় টপিক একসঙ্গে রিভিশন হবে। আর যেই মেনে বলো বা নিটে বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বলো, শুধু একটা চ্যাপ্টারে স্ট্রং থাকলে হয় না, তোমাকে ওভারঅল গ্রিপটা ভালো রাখতে হবে। তো এরকম ভাবে তুমি যদি র্যান্ডামলি তুমি বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্ক হঠাৎ করে প্র্যাকটিস করতে শুরু করো, তাহলে তোমাদের সূত্রগুলো রিভাইজ করতেও তোমার সুবিধা হবে, আর লং টার্মে সূত্রগুলো মনেও থাকবে। ঠিক আছে, তো চলো আজকের আলোচনা আমরা শুরু করছি। আজকে দেখো প্রথম অঙ্ক আমরা এটা ওয়েব, তোমার সাউন্ড ওয়েভ থেকে নেওয়া আছে, ওয়েব পোর্শন থেকে নেওয়া আছে। দেখো কি বলছে, দ্য লেন্থ অফ সোনোমিটার ওয়্যার AB is 110 centimeter. Where should be two bridge be placed from A to divide the wire in 3 segment whose fundamental frequencies are in ratio of 1:2:3? মানে আমাকে সোনোমিটার ওয়্যার বলে দিয়েছে। আচ্ছা, আমি আগে ডায়াগ্রামটা ড্র করে দেখাই। দেখো, এটা হচ্ছে একটা সোনোমিটার ওয়্যার। এটা একটা সোনোমিটার ওয়্যার, ভালো কথা। আমাকে এই সোনোমিটার ওয়্যারটাকে 3টে পোর্শনে ডিভাইড করতে হবে। সাপোজ করো এটা হচ্ছে একটা পোর্শন, এটা হচ্ছে আরেকটা পোর্শন। ঠিক আছে, এবারে এইখানে একটা এরকম কপিকল টাইপের শেপ থাকে। দিয়ে এখান থেকে একটা দড়িকে ঝুলিয়ে দেওয়া হয়। মানে এই পুরোটাই হচ্ছে একটা সিঙ্গেল ওয়্যার। দিয়ে এইখানে একটা মাস্ককে ঝুলিয়ে দেওয়া হয়। এইখানে সোনোমিটার ওয়্যারের লেন্থ মানে শুধুমাত্র এই পোর্শনের লেন্থটাকে বলা হচ্ছে। এখানে ওয়্যারের লেন্থ মানে শুধুমাত্র এই পোর্শনটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এই লেন্থ এলটা আমাকে বলে দিয়েছে, এই লেন্থ এল আমাকে বলে দিয়েছে। আমাকে বলেছে এই লেন্থটা 3টে পোর্শনে ডিভাইড করেছি। এইটা একটা পোর্শন, এটা একটা পোর্শন, এটা একটা পোর্শন। সাপোজ করো এই পোর্শনটা হচ্ছে L1, সাপোজ করো এই পোর্শনটা হচ্ছে L1, এই পোর্শনটা হচ্ছে L2, এই পোর্শনটা হচ্ছে L3। আমাকে এই L1, L2, L3 এই রেশিওটা আমাকে খুঁজে বের করতে হবে। এখন কোনো একটা ওয়্যার যদি দুটো এন্ড ফিক্সড থাকে, তাহলে
সেই ফিক্সড ওয়্যারের যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয়, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু হয় 1/2L √T/μ। টি কেন তৈরি হয়? টিটা হচ্ছে টেনশন ইন ওয়্যার। এখন এই সোনোমিটার ওয়্যারে যদি টেনশন প্রডিউস করতে হয় তাহলে এখানে আমাকে একটা মাসকে ঝুলাতে হবে। এই মাসটার কাজই হচ্ছে টেনশন প্রডিউস করা। তুমি যত বেশি মাসের ভ্যালু বাড়াবে তত বেশি টেনশনের মান বাড়বে। মিউটা কি হচ্ছে? মিউটা হচ্ছে এই ওয়্যারের মাস পার ইউনিট লেন্থ। মিউ হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। আমাকে এখানে মাস নিয়ে কোনো গল্প বলেনি, আমাকে এখানে টেনশন নিয়ে কোনো গল্প বলেনি, আমাকে এখানে মাস পার ইউনিট লেন্থ নিয়ে কোনো গল্প বলেনি। এখানে আমার গল্প আছে শুধুমাত্র ফ্রিকোয়েন্সির সঙ্গে লেন্থের। এখানে আমাকে গল্প বলেছে শুধুমাত্র ফ্রিকোয়েন্সির সঙ্গে এই লেন্থের। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে ফ্রিকোয়েন্সির সঙ্গে লেন্থের হচ্ছে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার আমাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির অনুপাতটা বলে দিয়েছে 1:2:3। এটা যদি এফ এর অনুপাত হয় তার মানে এটা 1/L এর অনুপাত হবে, কারণ এফ প্রপোর্শনাল টু 1/L। এফ এর অনুপাতটা 1:2:3 বলেছে, তাহলে 1/L1:1/L2:1/L3 ইজ ইকুয়াল টু 1:2:3 হবে। তাহলে এইখান থেকে বলতে পারি 1/L1 দাঁড়াও 1/L1:1/L2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1:2। তাহলে এইখান থেকে বলতে পারি L2/L1 ইজ ইকুয়াল টু 1:2 হবে। আবার 1/L2:1 1/L3 ইজ ইকুয়াল টু 2:3। 1/L2:1/L3 মানে হচ্ছে তোমার 2:3। 2:3। তাহলে এইখান থেকে পাবো L3/L2 ইজ ইকুয়াল টু 2/3। তুমি লক্ষ্য করে দেখো এখানে L2-র মান 1 আছে, এখানে L2-র মান 3 আছে। তাহলে এই দুটো রেশিওকে যদি আমাকে কম্বাইন করতে হয় তাহলে এটাকেও আমাকে 3 করতে হবে। তাহলে এক কাজ করি, এটাকে আমি 3 করে দিই, এটাকে আমি 6 করে দিই। তাহলে এখান থেকে আমি ইজিলি L1:L2:L3 পেয়ে যাব। এখান থেকে আমি L1:L2:L3 পেয়ে যাব। সেটা কত হচ্ছে? 6:3:2। কি বললাম বুঝতে পারলে? এখন টোটাল লেন্থটা কত বলেছে বলো তো? টোটাল লেন্থটা 110 বলেছে। তো আমি L1টাকে 6L0 কনসিডার করতে পারি, L2কে 3L0 কনসিডার করতে পারি, L3কে 2L0 কনসিডার করতে পারি। এখন কোয়েশ্চেনে বলে দিয়েছে L1 + L2 + L3 ইজ ইকুয়াল টু 110। এটাকে আমি লিখতে পারি 11L0। এটা 6L0 ধরো, এটাকে 3L0 ধরো, এটাকে 2L0 ধরো। তাহলে 11L0 ইজ ইকুয়াল টু 110। তাহলে L0 ইজ ইকুয়াল টু এখান থেকে দেখতে পাচ্ছি 10 হচ্ছে। L0 ইজ ইকুয়াল টু এখান থেকে দেখতে পাচ্ছি 10 হচ্ছে। এবারে L1 এর মান কত? এইখান থেকে দেখা যাচ্ছে L1 ইজ ইকুয়াল টু হচ্ছে 60। L2 হচ্ছে L1 এর থেকে L2 দূরত্ব 30 বেশি, তাহলে L2 ইজ ইকুয়াল টু হবে 60 + 30 ইজ ইকুয়াল টু 90। এটাকেও সেমিতে করে দিই, এটাকেও সেমিতে করে দিই। তাহলে এখান থেকে বুঝতে পারলাম L1 এর মান 60, L2-র মান হচ্ছে 90। এই যে এই L1 এই মানটা কত ছিল? এই মানটা 60 ছিল, এই মানটা আমার 60 ছিল, এই মানটা আমার 60 ছিল, আর এই মানটা আমার 30 ছিল, এই মানটা আমার 30 ছিল। তাহলে এই পুরো মানটা কত হবে? এই পুরো মানটা কত হবে? 30 + 60 ইজ ইকুয়াল টু 90। তাই জন্য L2 ইজ ইকুয়াল টু 90 করলাম। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমাকে বলেছে যে where should be two bridges be placed। তাহলে L1 কে প্লেস করতে হবে, মানে ফার্স্ট ব্রিজকে প্লেস করতে হবে 60 তে, সেকেন্ড ব্রিজকে প্লেস করতে হবে 60 + 30 ইজ ইকুয়াল টু 90 তে।
L2 এর মান 90 বলাটা ভুল হবে, L2 এর মান তো অ্যাকচুয়ালি এটাই, এই লেন্থটা তো অ্যাকচুয়ালি তোমার 30, ব্রিজটা যেখানে প্লেস করতে হবে সেটা হচ্ছে তোমার 90। তো এটা L2 90 বলাটা ভুল হবে। প্রথম ব্রিজের অবস্থান তুমি এক কাজ করতে পারো, তুমি এখানে ব্রিজের অবস্থান x1 লিখতে পারো, এটাকে তুমি x2 লিখতে পারো, অসুবিধা নেই। তুমি এখান থেকে লিখতেই পারো L1 তোমার 60, L1 60, L2 30। তাহলে প্রথম ব্রিজের পজিশন x1 60, x2 60 প্লাস 30 90। বোঝা গেছে? এক সেকেন্ড দাঁড়াও, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কি বলছে, a point source emits sound equally in all direction. 2 points P and Q are at a distance of 2 points P and Q are at a distance of 2 meter and 3 meter. দেখা যাচ্ছে? ঠিক আছে। Respectively from the source, the ratio of the intensity of the waves at P and Q. আচ্ছা, এখানে সোর্সটা কি বলেছে বলো তো? সোর্সটা এখানে আছে পয়েন্ট সোর্স, এখানে আমাকে পয়েন্ট সোর্সের কথা বলা হয়েছে। তাহলে পয়েন্ট সোর্স থেকে যখন ওয়েভগুলো এমিট করে তখন সেটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট আকারে এমিট করে, ঠিক আছে? এবার এখানে আমার একটা পয়েন্ট সোর্স পি ছিল, এইখান থেকে যে ওয়েভটা এমিট করবে না, এই ওয়েভটা এই ডাইরেকশন এরকম এমিট করবে, এরকম এমিট করবে, এরকম এমিট করবে, এরকম এমিট করবে। কি বললাম বুঝতে পারলে? এখন ইন্টেন্সিটি মানে কি, আমাকে সাউন্ড ইন্টেন্সিটির রেশিও চেয়েছে। ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। ইন্টেন্সিটি মানেই হচ্ছে ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। এখন এনার্জি পার ইউনিট টাইম মানে এইখানে এই সোর্সটা কতটা এনার্জি পার ইউনিট টাইমে ছাড়ছে সেটাই হচ্ছে E/T। এখন এ যে হারে শক্তিটা ছাড়ছে সেটা তো কনস্ট্যান্ট, এটাকে আমি পি লিখতে পারি, এটাকে আমি পি লিখতে পারি, আর এটাকে আমি এরিয়াকে আমি এ লিখতে পারি। এখন পয়েন্ট সোর্স থেকে যে ওয়েভ চারিদিকে ছড়াবে সেটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টের আকারে ছড়াবে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে পাওয়ারটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টেন্সিটির সঙ্গে এরিয়ার হচ্ছে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই জিনিসটা তো আমি ইজিলি বুঝতে পারলাম যে ইন্টেন্সিটির সঙ্গে এরিয়া হচ্ছে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন এইখানে এরিয়া মানে স্ফেরিক্যাল সারফেসের এরিয়ার কথা বলা হয়েছে, তাহলে পয়েন্ট সোর্সের ক্ষেত্রে এরিয়াটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টের এরিয়া হবে। তাহলে ইন্টেন্সিটি আই এর সঙ্গে এরিয়ার যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর এরিয়া মানে এই স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টের এরিয়া মানে রেডিয়াসের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে আইপি/আইকিউ এটা হচ্ছে RP/RQ তার হোল স্কোয়ার হবে। এখন পি পয়েন্ট তোমার 2 মিটার দূরত্বে রয়েছে আর কিউ পয়েন্ট 3 মিটার দূরত্বে রয়েছে, তাহলে এটা হবে 3/2 তার হোল স্কোয়ার। এখন 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 9:4 হচ্ছে অ্যান্সার। 9:4 হচ্ছে অপশন 1 এ দেওয়া আছে, তাহলে অপশন 1 হচ্ছে এই কোয়েশ্চেনের আমার রাইট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে দেখো, বলছে সাপোজ the acceleration due to gravity at the earth's surface is 10 meter per second square। ভালো কথা। বলছে and surface of Mars it is 4 meter per second square। ঠিক আছে, চলো কোনো অসুবিধা নেই। বলছে a 60 kg passenger goes from earth to the Mars in spaceship moving with a constant velocity, neglect all other objects in the sky, which part of the figure best represent the weight net gravitational force of the passenger as function of time। আমাকে এই কোন গ্রাফটা সঠিক সেটা বের করতে হবে,
ঠিক আছে? আমার যে অ্যাস্ট্রোনট রয়েছে বা যে লোকটি আর্থ থেকে মার্সের দিকে মুভ করছে সে কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে। তাহলে এই ৪ টে কার্ভ দেওয়া রয়েছে। এই ৪ টে কার্ভ মানে এই ৪ টে কার্ভের মধ্যে কোন কার্ভটা অ্যাকচুয়ালি তার ওয়েট ভার্সেস টাইমকে প্রপারলি রিপ্রেজেন্ট করছে এটা বের করতে হবে। দেখো, তাহলে আমাকে আগে একটা উম আগে আমি আর্থকে ড্র করি এখানে। এখানে আমি মার্সকে ড্র করি। ঠিক আছে? এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে মার্স। এদেরকে একটা লাইন দিয়ে কানেক্ট করতে হবে। চলো লাইন দিয়ে কানেক্ট করছি। করলাম। আমি যদি মাঝখানে একটা পয়েন্ট নিই, আমি যদি মাঝখানে একটা পয়েন্ট পি যদি নিই, এটা হয়ে গেল আমার আর্থ, এটা হয়ে গেল আমার মার্স। পি পয়েন্টে পি পয়েন্টে আর্থের জন্য যে গ্র্যাভিটেশনাল ফিল্ড বা গ্র্যাভিটেশনাল ফোর্স, পি পয়েন্টে যখন প্যাসেঞ্জারটা থাকবে তখন পি পয়েন্টে আর্থের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সটা এই দিক বরাবর কাজ করবে, আর পি পয়েন্টে মার্সের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সটা এই দিক বরাবর কাজ করবে। কি বললাম বুঝতে পারলে? দুটো গ্র্যাভিটেশনাল ফোর্স একে অপরের অপোজিট ডাইরেকশনে কাজ করছে। তার মানে মাঝখানে এমন একটা পয়েন্ট থাকবে যেখানে আর্থের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড মার্সের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুটা ইকুয়াল হবে। সেই পয়েন্টে সাপোজ করো এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু আর্থ, সাপোজ করো এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু আর্থ, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু মাস। একটা পয়েন্ট থাকবে যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু আর্থ আর গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু মার্সটা ইকুয়াল হবে, তখন সেটা নেট যে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপিরিয়েন্স করবে এফ ইজ ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু আর্থ প্লাস গ্র্যাভিটেশনাল ফোর্স ডিউ টু মার্স। আর যেহেতু এই দুটো ফোর্স একে অপরের অপোজিট ডাইরেকশনে কাজ করছে তাহলে নেট গ্র্যাভিটেশনাল ফোর্সটা সে জিরো এক্সপিরিয়েন্স করবে, অর্থাৎ এই পয়েন্টে এসে সে নিজেকে ওয়েটলেস ফিল করবে। এই পয়েন্টে এসে সে নিজেকে ওয়েটলেস ফিল করবে। ওয়েটলেস ফিল করছে। এখন ওয়েটলেস ফিলটা কোথায় আসছে? এতে কি কোনো ওয়েটলেস ফিল আসছে? এ তে কি কোনো ওয়েটলেস ফিল আসছে? তাহলে এ তো আগেই হবে না। বি তে কোনো ওয়েটলেস ফিল আসছে? বি তে আসছে না, তাহলে বিটাও হবে না। এখানে দেখো ডি তে ওয়েট নেগেটিভ ফিল আসছে। ওয়েট নেগেটিভ ফিল করা পসিবলই নয়। আমি নেগেটিভ ওজন ফিল করতে পারি না, তাহলে ডিটা পসিবল নয়। দেখো সিটাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে সে এই পয়েন্টে নিজেকে ওয়েটলেস ফিল করছে, তাহলে অবশ্যই অপশন 3 হচ্ছে এই কোয়েশ্চেনের আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কি বলছে? এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, ঠিক আছে? বলছে এ ম্যান ওয়েইং এ 60 কেজি স্যান্ড, আচ্ছা 60 কেজি stands, sorry, a man weighing 60 kg stands on the horizontal platform of a spring balance. ভালো কথা, ম্যানের মাসটা 60 কেজি বলে দিয়েছে। The platform start executing simple harmonic motion of amplitude-টা বলে দিয়েছে 0.1 and frequency-টা বলে দিয়েছে 2/π হার্জ। ঠিক আছে? তাহলে আমাকে এই ৪ টে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট সেটা আমাকে বের করতে হবে। লক্ষ্য করে দেখো এখানে বারবার ধরে স্প্রিং ব্যালেন্স রিড ওয়েট অফ ম্যান 60 কেজি, স্প্রিং ব্যালেন্স রিডিং ফ্ল্যাকচুয়েট 60 কেজি 70 কেজি, স্প্রিং ব্যালেন্স রিডিং ফ্ল্যাকচুয়েট 50 কেজি 60 কেজি, স্প্রিং ব্যালেন্স রিডিং ফ্ল্যাকচুয়েট 50 কেজি 70 কেজি। এখানে স্প্রিং ব্যালেন্সের ফ্ল্যাকচুয়েশন হবে। অবভিয়াসলি তুমি যদি কোনো স্প্রিং এর উপর দাঁড়িয়ে যাও তাহলে তুমি এরকম করে দোলতে থাকবে, এরকম করে ফ্ল্যাকচুয়েট করতে থাকবে। তাহলে এই ফ্ল্যাকচুয়েশনের জন্য স্প্রিং ব্যালেন্সের রিডিং এর কিছু চেঞ্জ আসবে, সেই চেঞ্জের রেঞ্জটা আমাকে জানতে চেয়েছে। এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো আমি আগে একটা স্প্রিংকে ড্র করি। চলো স্প্রিং। চলো এটা হচ্ছে স্প্রিং ব্যালেন্স, এটা স্প্রিংটা, ঠিক আছে?
এবারে এইখানে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে একটি মানুষ রাখা আছে, মানে মানুষ আছে, মানুষটাকে আমি এই স্মাইলটা দিয়ে প্রকাশ করে দিই। এবারে এই মানুষটা যদি এই প্ল্যাটফর্মটায় বসে তাহলে অবশ্যই স্প্রিংটা কম্প্রেসড হবে, তাহলে আমাকে কম্প্রেস স্প্রিংকে আবার ড্র করতে হবে। ধরো সাপোজ করো কম্প্রেস হয়ে এই স্প্রিংটা এইখানে চলে এলো, কম্প্রেস করলে স্প্রিংটা এইখানে চলে এলো। তাহলে অ্যাকচুয়ালি স্প্রিং এ যে কম্প্রেশন এলো এটা ছিল স্প্রিং এর ন্যাচারাল লেন্থ। লেন্থ এটা হচ্ছে স্প্রিং এর ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, পড়া যাচ্ছে? ঠিক আছে, চলো পড়া যাচ্ছে। এটা হচ্ছে স্প্রিং এর ইকুইলিব্রিয়াম। তুমি লক্ষ্য করে দেখো এইখানে প্রথম কথা, এই মানুষটির ওয়েট এমজি নিচের দিকে কাজ করবে, আর এই স্প্রিং এর কম্প্রেশন হয়েছে, তাহলে স্প্রিং এর মধ্যে রেস্টোরিং ফোর্স তৈরি হবে, সেই রেস্টোরিং ফোর্সটা আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। এইদিকে হবে তোমার কেএক্স, এইদিকে হবে তোমার এমজি, আর এইখানে ইকুইলিব্রিয়াম, তাহলে নেট ফোর্সটা জিরো আসবে। এইখানে আমার নেট ফোর্স এফ নেট ইজ ইকুয়াল টু জিরো আসবে, অর্থাৎ কে এক্স ইজ ইকুয়াল টু এমজি হবে। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে স্প্রিংটা কি বলছে, সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে অফ অ্যাম্পলিটিউড 0.1। এখন স্প্রিং আমার সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, স্প্রিং আমার সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে। কিরকম ভাবে এক্সিকিউট করছে না, নিচের দিকে করছে, তার অ্যাম্পলিটিউড হচ্ছে এ, আর উপরের দিকেও অ্যাম্পলিটিউড হচ্ছে এ। তাহলে লক্ষ্য করে দেখো যখন এইখানে আসবে তখন স্প্রিং এ ম্যাক্সিমাম কম্প্রেশন হবে। দেখো ম্যাক্সিমাম কম্প্রেশন কি করে বের করতে হয় সেটা আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়ে এসেছি, সেখানে আমি এনার্জিকে ইকুয়াল করব, কিন্তু ম্যাক্সিমাম কম্প্রেশনের ভ্যালু কত হবে সেটা আমাকে জানতে চাইনি, আমাকে স্প্রিং ব্যালেন্সের ফ্ল্যাকচুয়েশনটা কত হবে সেটা জানতে চেয়েছে, মানে ফ্ল্যাকচুয়েশন করে রিডিং এর যে রেঞ্জটা সেটা জানতে চেয়েছে। তুমি লক্ষ্য করে দেখো যখন এইখানে আসবে তখন স্প্রিং এ কম্প্রেশন আরো বাড়বে, স্প্রিং এ কম্প্রেশন যদি বাড়ে তাহলে কে এক্স এর মানটা বাড়বে, কে এক্স এর মান যে এই কে এক্স এর মানটাই যেহেতু এই স্প্রিংটা আমার রিডিং হিসেবে প্রকাশ করে, এই কে এক্সটাই যেহেতু আমার রিডিং হয়, এই কে এক্সটাই তো আমার রিডিং, এই কে এক্সটাই তো আমার রিডিং। যত নিচের দিকে নামছি কম্প্রেশন বাড়ছে, ফলে এক্স এর মান বাড়ছে, ফলে রিডিং এর মান বাড়ছে, ফলে আচ্ছা এবারে এই পাঠ আর এই পাঠের মধ্যে পার্থক্য কত হবে বলো তো? এইখানে কে এক্স তো হচ্ছিল এর, আর কে এক্স মানে এমজি, এইখানে এক্সট্রা যে রিডিং এ আসবে, এক্সট্রা যে রিডিংটা আসবে
সেটা কে এ পরিমাণ বেশি হবে, সেটা আমার কে এ পরিমাণ বেশি হবে, তাহলে এমজি প্লাস কে এ হবে এটা। এখানে লক্ষ্য করে দেখো, এখানে আবার কে এ পরিমাণ কম হবে, কারণ ওপরের দিকে উঠেছে মানে এ পরিমাণ কম্প্রেশন কম হয়েছে, তাহলে এর থেকে এর রিডিংটা কে পরিমাণ কম হবে, অর্থাৎ এখানে মাইনাস কে হবে, এখানে মাইনাস কে হবে, অর্থাৎ এখানে রিডিংটা এম জি মাইনাস কে হবে। কে এর মানটা যদি বের করতে পারি তাহলেই গল্প শেষ। তুমি লক্ষ্য করে দেখো, এখানে 60 কেজি, 50 কেজি, 70 কেজি, 50 কেজি এরকমই আছে। আমাকে ফোর্সের মানটা নিউটনে প্রকাশ করতে হবে না, কেজিএফ দিয়ে প্রকাশ করলেই হবে। আমি যদি কে ইন্টু এ এই মানটা যদি বের করতে পারি তাহলেই আমার গল্প শেষ। কে এর মান কত হবে দেখো, কে এ আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু হয় রুট আন্ডার কে বাই এম, তাহলে কে ইজ ইকুয়াল টু আসবে এম ওমেগা স্কোয়ার। তাহলে কে এর জায়গায় লিখবো এম ওমেগা স্কোয়ার ইন্টু এ। এম কত আছে, এম আছে 60 কেজি, 60 কেজি। ওমেগা মানে কত, আমাকে এখানে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, তাহলে ওমেগা মানে আমি বেসিক্যালি 2 পাই এন করব। 2 পাই, ফ্রিকোয়েন্সিটা কত বলেছে 2 বাই পাই, তার হোল স্কোয়ার, আর এ এর মান বলে দিয়েছে 0.1। পাই পাই তো কেটে যাচ্ছে, কত আসছে বলো তো, এটা আসছে 6 আর এটা আসছে 4 4 16, মানে 96 নিউটন আসছে। এরপর এটাকে আমাকে যদি কেজিএফ দিয়ে প্রকাশ করতে হয় তাহলে এটাকে 96 ডিভাইডেড বাই 9.8 দিয়ে ভাগ করতে হবে, এটা কেজিএফ হবে। আসবে কি আসবে না, এখন 96/9.8 কেজিএফ ইজ ইকুয়াল টু, এটাকে আমি অ্যাপ্রক্স লিখতে পারি 10 কেজিএফ, এটাকে আমি লিখতে পারি 10 কেজিএফ, লিখতে পারি। তাহলে এইখানে যে রিডিংটা আসবে সেটা হচ্ছে 60 প্লাস 10, এইখানে যে রিডিংটা আসবে সেটা হচ্ছে 60 মাইনাস 10, তাহলে এটা হচ্ছে 50, এটা হচ্ছে আমার 70। তাহলে যে ফ্ল্যাকচুয়েশনটা আসবে সেটা 50 আর 70-র মধ্যে ফ্ল্যাকচুয়েট করবে। 60 আর 70, 60 আর 70 অপশন 2 তে আছে, তাহলে অবশ্যই অপশন 2 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ভালো কোয়েশ্চেন, কনসেপচুয়ালি কিন্তু খুব মানে ক্লিয়ার থাকতে হবে, তবেই তুমি এই অঙ্কটা করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কি বলছে, এ বডি ইজ এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন at a displacement x from mean position. Potential energy is E1 equals to 2 joule. At a displacement y from mean position, its potential energy E2 is equal to 8 joule. আমাকে যখন ডিসপ্লেসমেন্ট x তখন পোটেনশিয়াল এনার্জি বলে দিয়েছে, যখন ডিসপ্লেসমেন্ট y তখন পোটেনশিয়াল এনার্জি বলে দিয়েছে। দ্য পোটেনশিয়াল এনার্জি E at a displacement x plus y from mean position is, যখন ডিসপ্লেসমেন্ট যখন x plus y হবে তখন আমার পোটেনশিয়াল এনার্জির মান কত সেটা আমাকে বের করতে হবে। দেখো, যদি এই অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে হয় তাহলে আমি আগে কি লিখব, যখন ডিসপ্লেসমেন্ট x E1 ইজ ইকুয়াল টু কত আসবে, হাফ অফ a অফ x স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি E1 রাখি, ছাড়ো, যদিও E1 এর মানটা 2 বলে দিয়েছে, E2 ইজ ইকুয়াল টু কত হবে, হাফ অফ a অফ y স্কোয়ার। আসছে? হুম, এবারে দেখো,
আমাকে এক্স প্লাস ওয়াই ডিসপ্লেসমেন্ট এনার্জি চেয়েছে, তাহলে ই ইজ ইকুয়াল টু, এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে হাফ অফ কে অফ এক্স প্লাস ওয়াই, তার হোল স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে ই ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ অফ কে অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। তাহলে ই ইজ ইকুয়াল টু আসবে হাফ অফ কে অফ এক্স স্কোয়ার প্লাস হাফ অফ কে অফ ওয়াই স্কোয়ার প্লাস হাফ অফ কে অফ 2xy। এখন লক্ষ্য করে দেখো, হাফ অফ কে অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে E1, হাফ অফ কে অফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে E2। এবারে আমি কি করব, 2টাকে বাইরে বের করলাম। এক কাজ করি, আমি হাফ অফ কে অফ এক্স স্কোয়ার তার রুট করে দিই, আর হাফ অফ কে অফ ওয়াই স্কোয়ার তার রুট করে দিই। এক্স স্কোয়ার যদি রুটের বাইরে আছে তাহলে এক্স হবে, ওয়াই স্কোয়ার যদি রুটের বাইরে আছে তাহলে ওয়াই হবে। এক্স ওয়াই মিলে গেল, 2টাও মিলে গেছে। দেখো এক্স স্কোয়ার আর এই এক্স মিলে গেছে, এক্স স্কোয়ার রুটের বাইরে এলে এক্স হবে, ওয়াই স্কোয়ার রুটের বাইরে এলে ওয়াই হবে। এই টু মিলে গেছে, অসুবিধা নেই। এখানে কে ইন্টু কে, কে স্কোয়ার, আর কে স্কোয়ারের রুট কত হবে, কে হবে। তাহলে এই কেও মিলে গেছে। দুটো হাফ আছে, রুটের বাইরে এলে একটা হাফ হবে, এটাও মিলে গেছে। তাহলে পুরো মিলে গেছে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, আমার ফাইনাল যে ই এর মান আসছে, ই ইজ ইকুয়াল টু E1 প্লাস E2 প্লাস 2, এটা হচ্ছে রুট আন্ডার E1, এটা হচ্ছে রুট আন্ডার E2। এখন E1 এর মান আমাকে বলে দিয়েছে এটা 2 জুল, এটাকে বলে দিয়েছে 8 জুল। তাহলে E ইজ ইকুয়াল টু আসছে 2 প্লাস 8 প্লাস 2, 2 ইন্টু 8 16, রুট 16 মানে হচ্ছে 4। তাহলে E ইজ ইকুয়াল টু আসছে 10 প্লাস 8 ইজ ইকুয়াল টু 18। তাহলে 18 হচ্ছে রাইট অ্যান্সার। 18 রাইট অ্যান্সার, 18 অপশন 3 তে আছে। চলো নেক্সট কি বলছে দেখো, বলছে 3 masses 700, 500 and 400 are suspended at the end of a spring as shown and are in equilibrium. When the 700 gram mass is removed, the system oscillates with period of 3 seconds. When 500 gram mass is also removed, it will oscillate with a period of, আচ্ছা 700 গ্রাম রিমুভ করলে 3 সেকেন্ডে হচ্ছে অসিলেট করে, 3 সেকেন্ড টাইম পিরিয়ড নিয়ে অসিলেট করতে থাকে। যখন আমি 500টাকে ফার্দার যদি 500টাকে আরো যদি রিমুভ করে দিই, তাহলে এই যে অসিলেট করবে তার টাইম পিরিয়ডটা কত বের করতে চেয়েছে, তাই তো বলেছে। When the 700 gram mass is removed, the system oscillates with a period of 3 seconds. মানে এইখান থেকে যদি আমি হঠাৎ করে 700 গ্রাম মাসটাকে তুলে নিই, তাহলে এটা যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে তার টাইম পিরিয়ডটা 3 সেকেন্ড বলে দিয়েছে। যদি ফার্দার 500 গ্রামকে আবার রিমুভ করে দিই, তাহলে টাইম পিরিয়ডটা এই সিস্টেমের কত হবে সেটি আমাকে জানতে চেয়েছে। দেখো সব থেকে প্রথমে আগে ফর্মুলাতে আসি। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট আন্ডার m বাই k, এটা টাইম পিরিয়ড। তুমি লক্ষ্য করে দেখো k এর কি কোনো পরিবর্তন হয়েছে? k এর পরিবর্তন হয়নি। 2 পাই এর কি কোনো পরিবর্তন হয়েছে? 2 পাই এর পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে টাইম পিরিয়ডের, তো পরিবর্তন হবেই যদি মাসের যদি পরিবর্তন করি। টাইম পিরিয়ডের তো পরিবর্তন হবেই যদি পরিবর্তনটা মাসের করি। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে টি এর সঙ্গে রুট আন্ডার এম এর সমানুপাতিক সম্পর্ক।
এবার হোয়াট ইজ এম, এমটা কি? এমটা হচ্ছে মাস অফ অসিলেটিং বডি। অসিলেটিং বডি, খেয়াল রাখবে। এবার দেখো T2 by T1 is equal to root under M2 by M1। ফাইনালি কি হয়েছে, আমি প্রথমে 700 গ্রামকে রিমুভ করেছিলাম, সেকেন্ড ক্ষেত্রে 500 গ্রামকেও আবার রিমুভ করে দিলাম। তাহলে ফাইনালি যে মাসটা অসিলেট করছিল সেটা ছিল আমার 400 গ্রাম। তাহলে M2 এর জায়গায় আমার 400 গ্রাম বসবে। প্রথমে 700 গ্রামকে রিমুভ করেছিলাম, তখন মোট 700 প্লাস 400 900 গ্রাম অসিলেট করেছিল। তাহলে এখানে আমার 900 বসবে। তাহলে রুট আন্ডার 4/9 ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। এখন T2 ইজ ইকুয়াল টু 2/3 T1। T1 এর মান ছিল আমার 3 সেকেন্ড, তাহলে T2 এর মান আসবে অবশ্যই 2 সেকেন্ড। 2 সেকেন্ড হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। 2 সেকেন্ড হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। এক সেকেন্ড, চলো নেক্সট। নেক্সট কি আছে? নেক্সট আছে দ্য পার্টিকল আন্ডারগোজ, আচ্ছা, a particle undergoing simple harmonic motion has time dependent displacement given by x is equal to এত। The ratio of kinetic energy of the particle at t is equal to 210 সেকেন্ড। 210 সেকেন্ড, আচ্ছা, the ratio of kinetic to potential, সরি আমি পড়তেই ভুল করছি। The ratio of kinetic to potential energy of this particle at t is equal to 210 সেকেন্ড। আগে দেখি টাইম পিরিয়ডটা কত আছে। এইখানে আমাকে যে ইকুয়েশনটা বলে দিয়েছে সেই ইকুয়েশনের মান হচ্ছে xt ইজ ইকুয়াল টু a সাইন, আচ্ছা এক কাজ করি, এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে ভাগও করতে হবে। তাহলে 1/180 ইন্টু টি। এটাকে আমি যদি কম্পেয়ার করি a সাইন ওমেগা, ওমেগার জায়গায় লিখতে পারি 2π/nt। তাহলে ফ্রিকোয়েন্সি n ইজ ইকুয়াল টু আসছে 1/180। তাহলে টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু আসছে 180। আমাকে এখানে টাইমটা কত বলে দিয়েছে? এখানে টাইমটা বলে দিয়েছে, এখানে আমাকে টাইম বলে দিয়েছে, তোমার 210 সেকেন্ড। ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু বলেছে 180 সেকেন্ড। তাহলে আমি যদি স্মল টি বাই ক্যাপিটাল টি করি তাহলে আমার অ্যান্সার আসবে 210/180, যেটা কিনা আসছে তোমার 7/6। তাহলে স্মল টি ইজ ইকুয়াল টু 7/6 ক্যাপিটাল টি, এটাকে লিখতে পারি 1 + 1/6 ইন্টু ক্যাপিটাল টি। আমি তোমাদেরকে যখন সিম্পল হারমোনিক মোশন পড়াই তখন শর্ট ট্রিক শিখিয়েছিলাম। যখন টাইমের সঙ্গে ফেজের কনভার্সন আমি করব, আমি তোমাদেরকে শর্ট ট্রিক শিখিয়েছিলাম। যখন টাইমের সঙ্গে ফেজের যখন কনভার্সন করব তখন ক্যাপিটাল টিটাকে রিপ্লেস করব 2π দিয়ে, কারণ একটা ফুল সাইকেল কমপ্লিট করলো মানে ক্যাপিটাল টি টাইম কমপ্লিট করলো, তার মানে ফেজে পরিবর্তন আসবে 2π। তাহলে এটাকে যদি ফেজ ডিফারেন্সে আমি ক্যালকুলেট করতে চাই তাহলে টাইম গ্যাপটা যদি এত হয় তাহলে থিটা এর ভ্যালু কত হবে, এর করসপন্ডিং থিটার ভ্যালু হবে তোমার 1 + 1/6 ইন্টু 2π। সিম্পল জিনিস। তো এটাকে লিখতে পারি 2π + π/3। ঠিক আছে, এটাকে লেখা যেতেই পারে, এটা কোনো অসুবিধা নেই। লেখা যেতেই পারে। এবারে থিটার মানটা যদি 2π + π/3 হয়
তাহলে এটাকে আমি π/3ও লিখতে পারি, এটাকে আমি π/3ও লিখতে পারি। আমাকে বলেছে রেশিও অফ কাইনেটিক টু পোটেনশিয়াল। আমাকে কাইনেটিক টু পোটেনশিয়ালের রেশিও যদি বের করতে হয়, তাহলে কাইনেটিক এনার্জি বাই পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ অফ a অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে হাফ অফ k অফ এক্স স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। এখন এইখানে আসবে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে এইখানে লেখা যেতে পারে, আচ্ছা এক কাজ করি, এক্স এর মান কত হবে যদি থিটার জায়গায়, এই পুরো থিটার জায়গায়, এই পুরো থিটার জায়গায় যদি আমি π/3 বসিয়ে দিই। সাইন π/3 এর মান কত? সাইন π/3 এর মান হচ্ছে √3/2। তাহলে এক্স এর জায়গায় 3/2 √3/2 যদি বসাই, তাহলে এই মানটা আসবে a স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় যদি √3/2 যদি বসাই, তাহলে এটা আসবে, আচ্ছা এক কাজ করি, ছাড়ো, এটা হচ্ছে a/x তার হোল স্কোয়ার -1, এটা হচ্ছে a। এক্স এর মান কত হবে যদি সাইন, এই যে ফেজের মানটা π/3 যদি বসানো হয়, সাইন π/3 এর মান হচ্ছে √3/2। তাহলে এখানে √3/2 আর এক্স এর জায়গায় তো a, মানে x = a ইন্টু এত হবে না, তাহলে তার স্কোয়ার যদি করি, এটা আসছে তোমার 2a/√3a/2 তার এত স্কোয়ার -1 হচ্ছে 4/3 - 1 1/3। 1/3 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 1/3 অপশন 3 তে দেওয়া আছে, তাহলে অপশন 3 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? সহজ কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কি বলছে, এ টিউব ক্লোজড at one end containing air when excited produces fundamental note of frequency 512 Hz। 512 Hz ফ্রিকোয়েন্সিটা কার? এ টিউব ক্লোজড at one end। তাহলে ক্লোজ এন্ড মানে ক্লোজ এন্ড এর পাইপ, একটা এয়ার মানে একটা অর্গান পাইপ নেওয়া হয়েছে যার একটা এন্ড হচ্ছে ক্লোজ, তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এফ, তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু হয় v/4L, আর এই মানটা আমাকে বলে দিয়েছে 512 হার্জ। কি বলছে, ইফ দ্য টিউব ইজ ওপেন অ্যাট বোথ এন্ডস, যদি টিউবটাকে দুটো এন্ডেই যদি ওপেন করে দেওয়া হয়, দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দ্যাট ক্যান বি এক্সাইটেড ইজ, আচ্ছা ক্লোজ এন্ডের যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে v/4L। যদি আমি ওপেন করে দিই, তাহলে এফ ওপেন ইজ ইকুয়াল টু হয় v/12, আর এর মানটি কত জানতে চেয়েছে। আমি যদি এর ক্যালকুলেশনটা যদি করি, তাহলে এক কাজ করি, 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি, দিয়ে 2 দিয়ে ভাগও করে দিতে হবে। আর v/4L মানেই 512 হার্জ, 512, তাহলে এটা কত হচ্ছে 1024। আমি অঙ্কটাকে এইরকম ভাবে করাটা বেশি প্রেফার করি। অনেকে কি করে, সূত্র মুখস্থ রাখে, অনেকে সূত্র মুখস্থ রাখে যে এফ ওপেন ইজ ইকুয়াল টু 2 ইন্টু এল ওপেন, বলছি এফ ওপেন ইজ ইকুয়াল টু 2 ইন্টু এফ ক্লোজ, অর্থাৎ ওপেন এন্ড দুটো এন্ড যদি ওপেন থাকে, তাহলে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হবে সেটা ক্লোজ, একটা এন্ড ক্লোজ থাকবে তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হবে। অর্থাৎ ওপেন এন্ড অর্গান পাইপের, ওপেন অ্যাট বোথ এন্ড, এইরকম ধরনের অর্গান পাইপের যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয় সেটা দ্বিগুণ হয় যাই পাইপের একটা এন্ড ক্লোজ থাকে। এটা অনেকে মুখস্থ রাখে। এখন ব্যক্তিগতভাবে এটা আমি ভুল করি, আমি ভুলে যাই পরীক্ষার হলে বলছি, আমি যখন মাঝে মাঝেই ভুলে যাই। আমি যদি ভুল করি, তাহলে এখান থেকে একটা কনক্লুশন ড্র করা যেতে পারে তুমিও অঙ্কটা ভুল করতে, মানে তুমিও এই সূত্রটা মনে রাখতে ভুল করতে পারো। যাতে করে ভুল না হয় তার জন্য আমি এভাবে করে নিই, আমার এভাবে করতে খুব বেশি সময় লাগে না। ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা মনে হচ্ছে তোমরা সেভাবে করবে। নেক্সট দেখো কি বলছে, three tuning fork of frequency 200, 203 and 207 are sounded together.
ফাইন্ড আউট দ্য বিট ফ্রিকোয়েন্সি, আমাকে বিট ফ্রিকোয়েন্সি চেয়েছে। দেখো টিউনিং ফর্ক তিনটে রয়েছে, একটা হচ্ছে T1, T1টা বলেছে 200 হার্জ, T2টা বলেছে 203 হার্জ, আর T3 বলেছে 207 হার্জ। যখন এদের মধ্যে যখন এই দুটোকে যখন একসঙ্গে সাউন্ড করানো হবে তখন যে বিট ফ্রিকোয়েন্সি আসবে এটা আমার 3 আসবে। এই দুটোকে যদি একসঙ্গে বাজানো হয় তাহলে এদের মধ্যে যে বিট ফ্রিকোয়েন্সি আসবে সেটা নিশ্চয়ই 4 আসবে। এই দুটোকে যদি একসঙ্গে সাউন্ড করানো হয় তাহলে এদের মধ্যে যে বিট ফ্রিকোয়েন্সি আসবে সেটা কত আসবে? 7 আসবে। এখন ঘটনা হচ্ছে দুটোকে একসাথে আওয়াজ করানো হয়নি, তিনটেকেই একসঙ্গে আওয়াজ করানো হয়েছে। এই দুটোকে যদি একসঙ্গে আওয়াজ করানো হয় তাহলে বিট ফ্রিকোয়েন্সি 3 হবে, এই দুটোকে যদি একসঙ্গে আওয়াজ করানো হয় তাহলে বিট ফ্রিকোয়েন্সি 4 হবে, আর এই দুটোকে যদি একসঙ্গে আওয়াজ করানো হয় তাহলে বিট ফ্রিকোয়েন্সি 7 হবে। আমাকে প্রশ্নে বলেছে তিনটেকেই যদি একসঙ্গে সাউন্ড করানো হয় তাহলে বিট ফ্রিকোয়েন্সি কত হবে। এই অঙ্কগুলো যখন করবে তখন কিভাবে করবে দেখো, এটাকে নাম দিই আমি T1, টিউনিং ফর্ক, তো এটাকে নাম দিই T1, এটাকে নাম দিচ্ছি T2, এটাকে নাম দিচ্ছি T3। এখন লক্ষ্য করে দেখো T1 আর T2 যদি একসঙ্গে সাউন্ড করানো হয় তখন তিনটে বিট শুনতে পাবো আমি। কখন কখন শুনতে পাবো? একটা শুনতে পাবো 1 সেকেন্ডে, একটা শুনতে পাবো 1/2 সেকেন্ডে, একটা শুনতে পাবো 1/3 সেকেন্ডে। যেহেতু ফ্রিকোয়েন্সি 3 তার মানে 1 সেকেন্ডে 3 বার জোরালো শব্দ শুনতে পাবো। তাহলে 0 সেকেন্ড থেকে যদি শুরু করি তাহলে 0তে একবার পাবো, একবার হচ্ছে 1/3, আচ্ছা 0 বলাটা ভুল হবে, ফার্স্টেই একটা পাবো, ভেরি সরি। একসঙ্গে সাউন্ড করানো হলো মানে T = 0 সেকেন্ডে একসঙ্গে সাউন্ড করানো হলো, সেটাকে বিট ধরবো না। তিনটাকে যদি একসঙ্গে সাউন্ড করাই তাহলে তারপর থেকে যতবার জোরালো শব্দ শুনতে পাবো সেটাকেই ফ্রিকোয়েন্সি হিসেবে কাউন্ট করব। তাহলে ফার্স্টে আমি শুনতে পাবো 1/3 সেকেন্ডে, তারপরে আমি শুনতে পাবো 2/3 সেকেন্ডে, তারপরে আমি শুনতে পাবো 3/3 অর্থাৎ 1 সেকেন্ডে। মানে 1 সেকেন্ডকে, এই 1 সেকেন্ড এই যে ইন্টারভ্যাল সেটাকে আমি 3টে পার্টে ভাগ করব। প্রথমে তো আমি একসঙ্গে বাজিয়েছিলাম, তাহলে সেটাকে ফ্রিকোয়েন্সিতে ধরবো না। তাহলে যেহেতু T1 T2 একসঙ্গে সাউন্ড করালে 3টে বিট ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, তাহলে একবার পাবো মানে একসঙ্গে সাউন্ড করানোর পর প্রথমবার পাবো 1/3, তারপরে পাবো 2/3, তারপরে পাবো 1 সেকেন্ডে। এবারে যদি T2 T3 কে একসঙ্গে সাউন্ড করাই তাহলে বিট ফ্রিকোয়েন্সি কত হয়? আমার 4 হয়। তাহলে ফার্স্টে পাবো 0 সেকেন্ডে তো একসঙ্গে বাজিয়ে ছেড়েছিলাম, তাহলে 0 সেকেন্ডটাকে ধরবো না। 1/4 পাবো, তারপরে 2/4 পাবো, তারপরে আমি 3/4 পাবো, তারপরে আমি 1 সেকেন্ডে পাবো। তারপরে যদি আমি T1 T3 কে একসঙ্গে সাউন্ড করাই, T1 T3 কে একসঙ্গে সাউন্ড করাই তাহলে কতগুলো মানে কত ফ্রিকোয়েন্সি কত আসছে? 7 আসছে। তাহলে 1 সেকেন্ডে 1 সেকেন্ডকে আমি 7টা পার্টে ভাগ করব। তাহলে এটা পাবো 1/7 সেকেন্ডে, তারপরে পাবো 2/7 সেকেন্ডে, তারপরে পাবো 3/7 সেকেন্ডে, তারপরে পাবো 4/7 সেকেন্ডে, তারপরে পাবো 5/7 সেকেন্ডে, তারপরে পাবো 6/7 সেকেন্ডে, তারপরে পাবো 7/7 সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ডে। এবারে তুমি লক্ষ্য করে দেখো এই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড, এই 3 বার আমি তিনটেকেই যদি একসঙ্গে বাজিয়ে ছাড়ি তাহলে 1 সেকেন্ডে দেখো মানে 1তম সেকেন্ডে 3টা টিউনিং ফর্কই একসঙ্গে বাজবে। তাহলে 3টে আওয়াজ তো আলাদা আলাদা ভাবে আমার কানে এসে পৌঁছাবে না, তাহলে সেটাকে আমি একটা ধরবো, এই 3টাকে আমি একটা ধরবো। আবার বলছি এই 1তম সেকেন্ডে 3টা টিউনিং ফর্কই একবার বাজবে, তাহলে সেটাকে আমি একবার ধরবো। তারপর এটা হলো 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 হচ্ছে এটা রাইট অ্যান্সার। 12 অপশন 4-এ আছে, তাহলে অপশন 4 হচ্ছে এই কোয়েশ্চেনের আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে দেখো, বলছে টু ভাইব্রেটিং টিউনিং ফর প্রডিউসেস প্রোগ্রেসিভ ওয়েভ গিভেন অ্যাট y1 ইজ ইকুয়াল টু এত অ্যান্ড y2 ইজ ইকুয়াল টু এত। দিস টিউনিং ফর্ক আর হেল্ড নিয়ার ইয়ার অফ এ পারসন, this person will hear
এখানে দেখো ইন্টেন্সিটি চেয়েছে, আবার ম্যাক্সিমাম মিনিমা আচ্ছা এখানে বিট চেয়েছে, এক সেকেন্ড দাঁড়াও, এখানে বিটস চেয়েছে আবার ইন্টেন্সিটি রেশিও চেয়েছে, এখানেও বিট চেয়েছে আবার ইন্টেন্সিটি রেশিও চেয়েছে, এখানেও বিট চেয়েছে ইন্টেন্সিটি রেশিও চেয়েছে, এখানেও বিট চেয়েছে ইন্টেন্সিটি রেশিও চেয়েছে। তার মানে এই দুটো ওয়েভ থেকে যে বিট তৈরি হবে তার ফ্রিকোয়েন্সি বের করতে হবে আর ইন্টেন্সিটি রেশিওটি আমাকে বের করতে হবে। ইন্টেন্সিটি রেশিও কিসের? না ম্যাক্সিমাম মিনিমার। ইন্টেন্সিটি রেশিও হচ্ছে ম্যাক্সিমাম মিনিমার, ইন্টেন্সিটি রেশিও দেখো ম্যাক্সিমাম মিনিমার, বুঝতে পারছো? তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর মিনিমাম ইন্টেন্সিটি রেশিও বের করতে হবে। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আই ম্যাক্স বাই আই মিন ইজ ইকুয়াল টু এ ম্যাক্স বাই এ মিন তার হোল স্কোয়ার। এখন এ ম্যাক্স ইজ ইকুয়াল টু হবে এ ওয়ান প্লাস এ টু, এ মিন ইজ ইকুয়াল টু হবে এ ওয়ান মাইনাস এ টু তার হোল স্কোয়ার হবে। এখন এ ওয়ান কত? এটা হচ্ছে 4 প্লাস 2 6, এটা হচ্ছে 4 মাইনাস 2 2, তাহলে কত হচ্ছে? 6/2 মানে 3/1, মানে এটা হচ্ছে 3/1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বুঝতে পারলাম এই যে আই ম্যাক্স বাই আই মিন যেটা আসছে না, এই আই ম্যাক্স বাই আই মিন যেটা আসছে সেটা 3/1 তার হোল স্কোয়ার, মানে 9:1 হবে, 9:1 হবে। এখন 9:1 অপশন কত আছে বলো তো? ম্যাক্সিমাম মিনিমা 9, ম্যাক্সিমাম মিনিমা 9, তাহলে অপশন 1 আর অপশন 2 তো আমার এমনি হবে না। কি বললাম বুঝতে পারলে? এবারে আমাকে বিট ফ্রিকোয়েন্সি চেয়েছে। আচ্ছা প্রথম ওয়েভ যেটা ছিল, প্রথম ওয়েভের ফ্রিকোয়েন্সি কত? আচ্ছা আমি এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে কিরকম লিখতে পারি বলো তো? এই ইকুয়েশন y ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগাকে লিখতে পারি 2πn ইন্টু টি লিখতে পারি। তুমি লক্ষ্য করে দেখো ফার্স্ট যে ওয়েভ তার ফ্রিকোয়েন্সি n1 ইজ ইকুয়াল টু হচ্ছে 250, সেকেন্ড যে ওয়েভ তার ফ্রিকোয়েন্সি n2 ইজ ইকুয়াল টু হচ্ছে 253। তাহলে বিট ফ্রিকোয়েন্সি n1 মাইনাস n2, আমার যে বিট ফ্রিকোয়েন্সি আসবে n1 মাইনাস n2 mod of n1 মাইনাস n2 ইজ ইকুয়াল টু কত আসছে? 3 আসছে। 3 হার্জ কোথায় আছে? 3 হার্জ 3 হার্জ 3 হার্জ 3 বিট পার সেকেন্ড। আচ্ছা এর এক আর 1 আর 2 তো এমনি বাদ হয়ে গেছে, সরি সরি পাগল হয়ে গেছি। ইন্টেন্সিটি রেশিও 9 গুলো হবে, 4 গুলো হবে না, তাহলে এটা বাদ হবে। বিট ফ্রিকোয়েন্সি 3 হবে, 6 তো হবে না, তাহলে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। আমার বিট ফ্রিকোয়েন্সি বেরিয়েছে 3 হার্জ, 3 হার্জ এখানে আছে। আচ্ছা আমাকে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর মিনিমাম ইন্টেন্সিটি রেশিও কত চেয়েছে, কত বেরিয়েছে? 9 বেরিয়েছে, আর 9টা আমার এখানে আছে, তাহলে অপশন 2 হচ্ছে এটা রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট বলছে 56 টিউনিং ফর্ক are so arranged in series that each fork give 4 beat per second with the previous one. The frequency of the last fork is 3 times that of first. The frequency of the first fork will be. কি বললাম বুঝতে পারলে? বলছে 56টা টিউনিং ফর্ক রয়েছে, সেটা তার প্রিভিয়াস ওয়ানের সঙ্গে 4টে বিট তৈরি করছে। তার মানে সাকসেসিভ দুটো টিউনিং ফর্কের মধ্যে ফ্রিকোয়েন্সির পার্থক্যটা হচ্ছে 4 করে করে। কি বলছে? 56 tuning fork are so arranged in series that each fork gives 4 beat per second. 4টে বিট তৈরি করছে তার প্রিভিয়াসটার সঙ্গে। তাহলে এইখান থেকে আমি একটা ট্রিক পেলাম। প্রথমটার ফ্রিকোয়েন্সি n1 is equal to n0 ধরছি, দ্বিতীয়টার ফ্রিকোয়েন্সি প্রথমটার থেকে 4 বেশি হবে, অর্থাৎ n1 প্লাস 4 হবে, অর্থাৎ এটাকে লিখতে পারি n0 প্লাস 4। তৃতীয়টার ফ্রিকোয়েন্সি n3 ইজ ইকুয়াল টু, দ্বিতীয়টার থেকে 4 বেশি হবে, তাহলে এটাকে লিখতে পারি n0 ইন্টু 2 ইন্টু 4 লিখতে পারি, n0 প্লাস 2 ইন্টু 4 লিখতে পারি। চতুর্থটার ফ্রিকোয়েন্সি তৃতীয়টার থেকে 4 বেশি হবে, অর্থাৎ n3 প্লাস 4 হবে, এটাকে লিখতে পারি n0 প্লাস 3 ইন্টু 4। এখন 56 নম্বরের ফ্রিকোয়েন্সি, আচ্ছা 56 নাম্বারের যে ফ্রিকোয়েন্সি হবে n56
ইজ ইকুয়াল টু এন, এইখান থেকে আমি ইজিলি দেখতে পাচ্ছি n0 হবে প্লাস, দেখো 4 নাম্বারের জন্য 3 দিয়ে গুণ হচ্ছে, 3 নাম্বারের জন্য 2 দিয়ে গুণ হচ্ছে, 2 নাম্বারের জন্য 1 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 56 নম্বরের জন্য 55 দিয়ে গুণ হবে। বোঝা গেছে? 2 নাম্বারের জন্য 1 দিয়ে গুণ হচ্ছে, 3 নাম্বারের জন্য 2 দিয়ে গুণ হচ্ছে, 4 নাম্বারের জন্য 3 দিয়ে গুণ হচ্ছে, 56 নাম্বারের জন্য 55 নাম্বার দিয়ে গুণ হবে, 55 দিয়ে গুণ হবে, মানে 1 করে কমতে কমতে থাকছে। এখন ঘটনা হচ্ছে বলে দিয়েছে যে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাস্ট ফর্ক ইজ 3 টাইমস, তাহলে লাস্টের ফ্রিকোয়েন্সি প্রথমেরটার 3 গুণ হবে, 3n0 হবে, এটা ইজ ইকুয়াল টু n0 প্লাস 55 ইন্টু 4, আমি 55 ইন্টু 4ই রাখছি, আর মানে গুণ করব না, কারণ আবার তো কাটাকাটি করলে ভাগ করতে হবে আমাকে। তাহলে n0 ইজ ইকুয়াল টু হবে 55 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 110 হার্জ। 110 হার্জ অপশন 1 এ আছে, তাহলে অপশন 1 হচ্ছে এটা রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে এ ট্রান্সভার্স ওয়েভ ইজ প্রপাগেটিং টুয়ার্ড নেগেটিভ এক্স ডিরেকশন, টুয়ার্ড নেগেটিভ এক্স ডিরেকশন, ভালো কথা। এট দ্য গিভেন ইনস্ট্যান্ট ভেলোসিটি অফ দ্য পার্টিকেল পি ইজ, আমাকে পি পার্টিকেলের ভেলোসিটি জানতে চেয়েছে। পি পার্টিকেলের ভেলোসিটি যদি জানতে হয়, দেখো আমাকে এখানে ওয়েভ ভেলোসিটির ডাইরেকশন বলে দিয়েছে, আমাকে এখানে ওয়েভ ভেলোসিটির ডাইরেকশন বলে দিয়েছে, পি পার্টিকেলের ভেলোসিটির ডাইরেকশন চেয়েছে। এখন ওয়েভ ভেলোসিটির সঙ্গে পার্টিকেল ভেলোসিটির কি সম্পর্ক রয়েছে, যারা জানো তারা খুব ভালো, যারা জানো না আমি বলবো ডেরাইভ করে দেখে নেবে। তুমি যদি ওয়েভ ইকুয়েশন লেখো y ইজ ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx যদি লেখো, তাহলে এইখান থেকে যদি ডেরিভেটিভ করো, তাহলে পার্টিকেল ভেলোসিটি vp ইজ ইকুয়াল টু মাইনাস অফ del y বাই del x ইন্টু ওয়েভ ভেলোসিটি vw হবে। তুমি বেসিক্যালি পার্টিকেল ভেলোসিটি মানে কি হয়, del y বাই del t হয়, ইজ ইকুয়াল টু del y বাই del x, আর ওয়েভ ভেলোসিটি মানে ওমেগা বাই কে হয়। তুমি বেসিক্যালি এটাকে del y del x করবে, del y del t করবে, দিয়ে ভাগ করবে, দেখবে এটাই আসছে, এটা হচ্ছে আমার সূত্র। তুমি এখন লক্ষ্য করে দেখো, এই যে পয়েন্ট পি, এই পয়েন্ট পি এর স্লোপটা কোন দিকে আছে বলো তো? পয়েন্ট পি এর স্লোপটা কি, এই পয়েন্ট পি এর স্লোপটা কি নেগেটিভ না পজিটিভ? তুমি দেখতে পাচ্ছ এই পি পয়েন্টের স্লোপটা হচ্ছে নেগেটিভ, কারণ এক্স বাড়লে ওয়াই এর মানটা কমছে, তাহলে স্লোপটা হয়ে গেছে নেগেটিভ। ওমেগা বাই কে অর্থাৎ ওয়েভ ভেলোসিটিটা কি হয়ে গেছে, ওয়েভ ভেলোসিটি নেগেটিভ, ওয়েভ নেগেটিভ এক্স ডাইরেকশন বরাবর প্রপাগেট করছে, তাহলে এটাও হয়ে গেছে নেগেটিভ, তাহলে ওমেগা বাই কেটাও হয়ে গেছে নেগেটিভ, আর এই নেগেটিভটা তো অ্যাজ ইউজুয়াল নামবে, তো তিনটে নেগেটিভ মানে আলটিমেট ফাইনালি নেগেটিভ আসছে, তার মানে পার্টিকেল ভেলোসিটিটা হচ্ছে নেগেটিভ, তার মানে পার্টিকেল ভেলোসিটি হচ্ছে নেগেটিভ, আর নেগেটিভ মানে পার্টিকেলটি ডাউনওয়ার্ড ডাইরেকশন বরাবর মুভ করবে, পার্টিকেল আমার ডাউনওয়ার্ড ডাইরেকশন বরাবর মুভ করবে। ডাউনওয়ার্ড হচ্ছে আমার রাইট অ্যান্সার, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে সোনোমিটার ওয়্যার সাপোর্টস 4 kg লোড অ্যান্ড ভাইব্রেটস ইন ফান্ডামেন্টাল মোড অফ উইথ টিউনিং ফর্ক উইথ এ ফ্রিকোয়েন্সি অফ 416 হার্জ। দ্য লেন্থ অফ দ্য ওয়্যার বিটুইন দ্য ব্রিজেস ইজ নাও ডাবলড, লেন্থটাকে ডাবল করে দেওয়া হয়েছে। ইন অর্ডার টু মেনটেন ফান্ডামেন্টাল মোড দ্য লোড শুড বি, এই মাত্র তোমাদেরকে একটুক্ষণ আগেই তোমাকে সোনোমিটার ওয়্যারের ছবিটা একে দেখালাম, সোনোমিটার দেখতে এরকম টাইপের হয়। তো আমাকে লেন্থটা ডাবল করেছে, তার মানে এই লেন্থটাকে ডাবল করে দেওয়া হয়েছে। বলছে ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে এই লোডের মানটা কতটা পরিমাণ বাড়াবো সেটি আমাকে জানতে চেয়েছে, লোডের মানটা কতটা বাড়াবো সেটি জানতে চেয়েছে। আমরা এই মাত্র দেখলাম যে কোনো একটা সোনোমিটার ওয়্যারের ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু কি হয়, সোনোমিটার ওয়্যারের ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু 1/2L ইন্টু √T/μ হয়, সিম্পল জিনিস।
তুমি লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আমার ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন করতে হয়নি, কারণ ফান্ডামেন্টাল মোডটাকে আমাকে মেনটেন করতে হবে। আমাকে এখানে মিউ এর কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। তাহলে যা যা পরিবর্তন হবে সেটা শুধুমাত্র আমার টেনশনের হবে আর এল এর হবে। তাহলে এইখান থেকে আমি বুঝতে পারছি রুট আন্ডার টি বাই এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আবার টি মানে কি? অবশ্যই টি মানে এমজি। তাহলে এইখান থেকে বলতে পারি যে টি বাই এল স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইখান থেকে বলতে পারি স্কোয়ার করে দিলাম, টি বাই এল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে? কনস্ট্যান্ট। এখন লক্ষ্য করে দেখো এলটা যদি দ্বিগুণ করা হয়, এলটা যদি এই যে বলছে দ্য লেন্থ অফ দ্য ওয়্যার বিটুইন দ্য ব্রিজেস ইজ নাও ডাবলড, তাহলে এলটা দ্বিগুণ হলে এল স্কোয়ারটা 4 গুণ হবে। তাহলে নিচেরটাকে যদি 4 গুণ বাড়াই তাহলে উপরেরটাকেও আমাকে 4 গুণ বাড়াতে হবে। কি বললাম বুঝতে পারলে? উপরেরটাকেও 4 গুণ বাড়াতে হবে। তাহলে লোড যা ছিল তার থেকে 4 গুণ বাড়িয়ে দেব। আগে লোড কত ছিল? আগে লোড 4 কেজি ছিল। তাহলে এখন লোড ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 16 কেজি হবে। তাহলে 16 কেজি হচ্ছে আমার এটার রাইট অ্যান্সার। 16 কেজি, অপশন 4 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। বোঝা গেছে? সহজ কোশ্চেন ছিল। চলো এখানে কি বলছে? টু পালসেস ইন এ স্ট্রেচড ওয়্যার whose center are initially 8 centimeter apart, moving toward each other as shown in figure, the speed of each pulses is 2 centimeter per second. After 2 seconds, the total energy of the pulse will be 2 সেকেন্ড পরে পালসের টোটাল এনার্জি আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে দুটো পালস একে অপরের দিকে ছুটছে, তাদের মধ্যে দূরত্বটা 8 সেন্টিমিটার বলে দেওয়া আছে, টুয়ার্ড ইচ আদার বলে দিয়েছে। ঠিক আছে, দ্য স্পিড অফ ইচ পালস 2 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো দুটো পালস একে অপরের দিকে মুভ করছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে? যেহেতু একে অপরের দিকে মুভ করছে তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে? রিলেটিভ ভেলোসিটি এখানে 4 হয়ে যাবে। ভি রিলেটিভ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যাবে। ডিস্টেন্সটা কত বলেছিল? তাদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্সটা আমাকে বলেছিল 8 সেন্টিমিটার। ঠিক আছে, এখন টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পরে, তাদের সেপারেশনটা কত হবে? তাদের সেপারেশনটা 0 হয়ে যাবে, কারণ তুমি দেখো না 4 দুগুণে করো, কারণ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইন্টু টাইম, কারণ ভেলোসিটিটা কনস্ট্যান্ট ছিল। তাহলে ভেলোসিটি ছিল আমার রিলেটিভ ভেলোসিটি ছিল 4 আর সময় ছিল 2, তাহলে 4 ইন্টু 2 কত হচ্ছে? 8 সেন্টিমিটার। ঠিক আছে, সেপারেশনটা 8 সেন্টিমিটার। এখন আমাকে বলেছে দ্য টোটাল এনার্জি অফ দ্য পালস উইল বি। দেখো এই দুটো পালসের মধ্যে কোনো রিলেটিভ সেপারেশন থাকবে না। যদি কোনো রিলেটিভ সেপারেশন না থাকে তাহলে ডায়াগ্রামটা 4 সেকেন্ড পরে, আচ্ছা 2 সেকেন্ড পরে এদের ডায়াগ্রামটা দেখতে কেমন হবে বলো তো? এটা থাকবে উপরের দিকে, এটা থাকবে নিচের দিকে, এরকম টাইপের ডায়াগ্রাম দেখতে হবে। তাহলে আলটিমেট রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে এখানে কেমন হবে? রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে এখানে মাঝামাঝি চলে আসবে। যতটা এটা উপরের দিকে এটা ততটাই নিচের দিকে। তাহলে রেজাল্টেন্ট যে স্ট্রিংটা, দুটো ওয়েভের সুপার ইম্পোজের জন্য রেজাল্টেন্ট স্ট্রিংয়ের শেপটা দেখতে এরকম টাইপের হবে, মাঝ বরাবর থাকবে। তার মানে প্রত্যেকটা পার্টিকেল এখানে আমার ইকুইলিব্রিয়ামে থাকবে, এখন প্রত্যেকটা পার্টিকেল যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে পার্টিকেলগুলোর পোটেনশিয়াল এনার্জি কত হবে? পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু 0 হবে। পার্টিকেলের পোটেনশিয়াল এনার্জি পি ডট ই ইজ ইকুয়াল টু 0 হবে। এখানে এনার্জিটা পিওরলি কাইনেটিক হবে, এখানে এনার্জিটা পিওরলি কাইনেটিক এনার্জি হবে। এখন পিওরলি কাইনেটিক অপশন 2 এ আছে, তাহলে অপশন 2 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে দ্য অ্যাম্প্লিটিউড অফ এ ওয়েভ রিপ্রেজেন্ট বাই এ ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনটা বলে দিয়েছে আমাকে। আচ্ছা, দ্য অ্যাম্প্লিটিউড অফ এ ওয়েভ রিপ্রেজেন্ট বাই ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন,
এই ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন দিয়ে যে ওয়েভটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তার অ্যাম্পলিটিউডটা কত জানতে চেয়েছে। দেখো একটা জিনিস তোমাদেরকে মুখস্থ রাখবে, ঠিক আছে? ধরো y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি, a সাইন ওমেগা টি প্লাস b কস ওমেগা টি প্লাস b ক্রস ওমেগা টি। এরকম টাইপের যদি কোনো ইকুয়েশন দেখতে পাও তাহলে রেজাল্টেন্ট ওয়েভের যে অ্যাম্পলিটিউড হবে না, এটা রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে। আর এটাকে লিখতে পারো সাইন ওমেগা টি প্লাস ফাই, যেখানে ফাই ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স বি বাই এ। এটা কিন্তু খেয়াল রাখবে, এখানে এ এর মানটা 1/√এ আর বি এর মানটা 1/√বি, এটা প্লাস মাইনাস হোক যায় আসে না, তো এখানে এটা প্লাস মাইনাস হলে এটা প্লাস মাইনাসে আসবে। আমাকে এখানে রেজাল্টেন্ট ওয়েভের আমাকে অ্যাম্পলিটিউড চেয়েছে, তাহলে অ্যাম্পলিটিউড ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার 1/√এ তার হোল স্কয়ার মানে 1/a আসছে, 1/√b তার হোল স্কয়ার মানে 1/b আসছে, তাহলে এটা আসবে a প্লাস b বাই ab, যেটা অপশন 4 কে ম্যাচ করবে। তাহলে অপশন 4 হচ্ছে এটা রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে, টু বডিজ অফ মাসেস m1 and m2 are kept separated by a distance d, the potential at the point where the gravitational field produced by them is 0। মানে যেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মান 0 হবে সেখানে আমাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা বের করতে হবে। দেখো এইখানেও একটা জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে দুটো পার্টিকেলের মধ্যে সেপারেশন, ঠিক আছে? এখানে আছে m1 পার্টিকেল, এখানে আছে m2 পার্টিকেল, এদের মধ্যে সেপারেশনটা হচ্ছে d, ঠিক আছে? সাপোজ করো এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা 0 হয়, ঠিক আছে? তাহলে এই যে ডিস্টেন্স x1, এই যে ডিস্টেন্স x1, এই x1 ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার m1 বাই রুট আন্ডার m1 প্লাস রুট আন্ডার m2 ইন্টু টোটাল ডিস্টেন্স d। এই ডিস্টেন্স x2 ইজ ইকুয়াল টু হবে, এই যে এই ডিস্টেন্সটাকে x2 ধরছি আমি, এই ডিস্টেন্সটাকে আমি x2 ধরছি, এই ডিস্টেন্সটাকে আমি x2 ধরছি, x2 ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার m2 বাই রুট আন্ডার m1 রুট আন্ডার m2 ইন্টু d হবে, ঠিক আছে? এখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা কত হবে এই পি পয়েন্টে এটা আমাকে বের করতে হবে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল v ইজ ইকুয়াল টু মাইনাস অফ জি m1 বাই x1 মাইনাস অফ জি m2 বাই x2। তাহলে v ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ জি m1, x1 এর মান কত হবে বলো তো? এখানে আসবে রুট আন্ডার m1 ইন্টু ডি, এটা হচ্ছে রুট আন্ডার m1 প্লাস রুট আন্ডার m2। এখানে আসবে মাইনাস অফ জি m2 বাই রুট আন্ডার m2 ইন্টু ডি রুট আন্ডার m1 প্লাস রুট আন্ডার m2, ঠিক আছে? তাহলে v ইজ ইকুয়াল টু মাইনাস অফ জি, দেখো এখানে রুট আন্ডার m1 হবে, এখানে রুট আন্ডার m2, আচ্ছা ছেড়ে দাও, এক কাজ করো, রুট আন্ডার m1 প্লাস m2 কমন যাচ্ছে, রুট আন্ডার m1 প্লাস রুট আন্ডার m2 কমন যাচ্ছে, নিচে ডিটা কমন যাচ্ছে, এখানে রুট m1, এখানে কত হচ্ছে রুট m1 আর m1 এ কাটাকাটি যাবে, তাহলে এটা হবে রুট m1 আর এটা হবে তোমার রুট m2। তাহলে আলটিমেট অ্যান্সার হবে এটার হোল স্কোয়ার, রুট m1 প্লাস রুট m2 তার হোল স্কোয়ার, রুট m1 প্লাস রুট m2 তার হোল স্কোয়ার
তুমি লক্ষ্য করে দেখো এটাতে আছে, একমাত্র এটাতেই আছে, তাহলে অপশন 1টা হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? ভালো কোয়েশ্চেন ছিল। চলো 19 এর কোয়েশ্চেন কি বলছে, দ্য এরিয়াল ভেলোসিটি অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য প্ল্যানেট আর রিলেটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন। আমাকে এরিয়াল ভেলোসিটির মানটা আর অ্যাঙ্গুলার এরিয়াল ভেলোসিটি এর সঙ্গে অ্যাঙ্গুলার মোমেন্টামের কি সম্পর্ক এটা বের করতে হবে। দেখো এটা তাহলে প্রমাণ করে দেখাতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। এরিয়াল ভেলোসিটি ডেল্টা এ বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু মুখস্থ রাখতে হবে এল বাই 2m। যদি ভেক্টর ফর্মে মুখস্থ না রাখতে চাও তাহলে এটাকে এল এর মড করে দেবে, তাহলে বেসিক্যালি এটা হবে এল বাই 2m। আর যেহেতু নেট টর্ক ইজ ইকুয়াল টু যেহেতু 0 হয়, তাহলে এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, তাহলে এরিয়াল ভেলোসিটি কি হয়, এরিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি হয়, কনস্ট্যান্ট হয়। এটা তোমার কেপলারের তোমার সেকেন্ড ল মনে হয়, এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়। চলো তো এটা হচ্ছে এল বাই 2m অপশন 1-এ আছে, তাহলে অপশন 1 হচ্ছে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে দেখো, বলছে টু সিম্পল পেন্ডুলাম অফ লেন্থ 5 মিটার and 20 meter respectively are giving small linear displacement in one direction at the same time. They will again be in the phase with the pendulum of shorter length has come. আচ্ছা shorter length কতগুলো অসিলেশন কমপ্লিট করলে তারা আবার ফেজে আসবে। প্রথম কথা পেন্ডুলামের কথা বলেছে এখানে। পেন্ডুলামের ক্ষেত্রে খেয়াল রাখবে, পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু হয় 2π√L/g। এটা আমার ফর্মুলা। আমাকে জি নিয়ে কিছু কাজ বলেনি, জি এর কোনো কাজ নেই, পাই এর কোনো কাজ নেই, 2 এর কোনো কাজ নেই। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে টাইম পিরিয়ডের সঙ্গে √L এর আমার সমানুপাতিক সম্পর্ক। বাস, তাহলে তার মানে অবশ্যই টি বিগ মানে বড় পেন্ডুলামের টাইম পিরিয়ডটা বেশি হবে ছোট পেন্ডুলামের টাইম পিরিয়ড থেকে, এটা খেয়াল রাখবে। এখন তুমি লক্ষ্য করে দেখো ছোট পেন্ডুলাম জলদি অসিলেট করবে, বড় পেন্ডুলাম আস্তে আস্তে অসিলেট করবে। বড় পেন্ডুলামের একটা অসিলেশন কমপ্লিট করতে সময় বেশি লাগবে। এখান থেকে একটা জিনিস বোঝো, যখন বড় পেন্ডুলাম একটা কমপ্লিট অসিলেশন করবে, তখন ছোট পেন্ডুলাম একটা অসিলেশন কমপ্লিট করে আরো কিছুটা ডিস্টেন্স মুভ করে যাবে, সেকেন্ড অসিলেশন অলরেডি কিছুটা শুরু করে দেবে। আবার বলছি, যেহেতু বড় পেন্ডুলামের টাইম পিরিয়ডটা বেশি, যখন যেই সময়ে বড় পেন্ডুলাম একটা অসিলেশন কমপ্লিট করবে, সেই সময়ে ছোট পেন্ডুলামের একটা অসিলেশন কমপ্লিট হয়ে গিয়ে সেকেন্ড অসিলেশন কিছুটা স্টার্ট করে দেবে। যখন বড় পেন্ডুলাম দুটো অসিলেশন কমপ্লিট করবে, তখন ছোট পেন্ডুলামটা দুটো অসিলেশন কমপ্লিট করে তৃতীয় অসিলেশনের আরো কিছুটা পার্ট শেষ করে নেবে। এরকম করে করে একটা সময় আসবে, আমি ধরে নিচ্ছি যে বড় পেন্ডুলামটা যখন n-তম অসিলেশন কমপ্লিট করবে, তখন ছোট পেন্ডুলাম n+1-তম মানে একটা অসিলেশন তখন সে কমপ্লিট করে নেবে, এক্সট্রা একটা অসিলেশন সে কমপ্লিট করে নেবে। যেহেতু ছোট পেন্ডুলামের টাইম পিরিয়ডটা হচ্ছে কম, আমি ধরে নিচ্ছি n-তম পেন্ডুলাম মানে n-তম অসিলেশন কমপ্লিট করতে বড় পেন্ডুলাম যে সময় নেবে, সেই সময়ে ছোট পেন্ডুলাম n-টা অসিলেশন কমপ্লিট করবে, আরো একটা এক্সট্রা অসিলেশন কমপ্লিট করে নেবে। তাহলে এটাই হচ্ছে আমার সূত্র। তাহলে n সংখ্যক অসিলেশন যখন বড় পেন্ডুলাম কমপ্লিট করবে, তখন n+1-তম অসিলেশন ছোট পেন্ডুলাম কমপ্লিট করবে, n+1 সংখ্যক অসিলেশন ছোট পেন্ডুলাম কমপ্লিট করবে। আর তাই তো হবে, যেহেতু nb বড় তাহলে nটা ছোট হবে, সিম্পল জিনিস। এখন তুমি লক্ষ্য করে দেখো n+1/n ইজ ইকুয়াল টু টি বিগ বাই টি স্মল, আর টি বিগ বাই টি স্মল ইজ ইকুয়াল টু হচ্ছে √L বিগ বাই L স্মল। এখন L বিগ মানে কত? L বিগ মানে এখানে 20 বলা আছে, L স্মল বলে এখানে 5 বলা আছে, তাহলে এটা কত হয়ে গেল? 2 হয়ে গেল।
তাহলে n প্লাস 1 ইজ ইকুয়াল টু হয়ে গেল 2n, তাহলে n ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1। কিন্তু আমাকে এখানে কি চেয়েছে? আমাকে বলেছে শর্টার লেন্থ হ্যাজ কমপ্লিটেড কত অসিলেশন। শর্টার লেন্থ তো n প্লাস 1 সংখ্যক অসিলেশন কমপ্লিট করেছে। n এর মান যদি 1 হয় তাহলে আমার 1 প্লাস 1 2 হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? খুব সহজ কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কি বলছে? As asteroid of mass m is approaching Earth initially at a distance 10 RE from Earth at a speed vi, it hits the Earth with speed vf. RE টা হচ্ছে RE and ME are radius and mass of the Earth. আচ্ছা, যখন অ্যাস্ট্রয়েডটা আর্থের থেকে 10 RE ডিস্টেন্সে ছিল তখন তার ভেলোসিটি ছিল vi। যখন সেটা আর্থ সারফেসকে হিট করছে তখন তার ভেলোসিটি হয়ে গেছে vf। তাহলে আমাকে vf আর vi এর মধ্যে সম্পর্কটি জানতে চেয়েছে। যখন সে অনেক দূরে ছিল তখন তার পোটেনশিয়াল এনার্জির মানটা বেশি ছিল, যত কাছে আসছে তত পোটেনশিয়াল এনার্জির মানটা কমছে আর কাইনেটিক এনার্জির মানটা বাড়ছে। কেন এরকমটা হবে? কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ দ্য এক্সাম্পল অফ কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, টোটাল এনার্জি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে যেহেতু দূর থেকে কাছে আসার সময় পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ সেন্সে বাড়ছে, মানে আলটিমেট পোটেনশিয়াল এনার্জি কমছে, তাহলে কাইনেটিক এনার্জি বাড়বে। তাহলে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। তাহলে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি মানে কত হচ্ছে? হাফ ইন্টু এম ইন্টু ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার। আর কতটা পরিমাণ পোটেনশিয়াল কমলো? জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর, এটা হয়ে যাবে 1 মাইনাস 10। ইনিশিয়াল পোটেনশিয়াল মাইনাস ফাইনাল পোটেনশিয়াল করলাম। তুমি এখান থেকে যদি করো তাহলে ভি ফাইনাল তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি ইনিশিয়াল তার হোল স্কোয়ার হবে প্লাস 2 ইন্টু জি ইন্টু এম বাই আর ইন্টু 1 মাইনাস 1 10। 1 মাইনাস 1 10 আমি আর বিয়োগটা করে দেখলাম না, কারণ এখানে বিয়োগ করে দেওয়া নেই। তাহলে 1 মাইনাস 1 10 কোথায় কোথায় আছে দেখো। 1 মাইনাস 1 10 এইখানে আছে, 1 মাইনাস 1 10 এইখানে আছে, তাহলে 2 আর 4 তো এমনি হলো না। এবারে এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? জি স্মল এম তো হবে না, ক্যাপিটাল এম হবে। তাহলে অপশন 1টাও হবে না, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে এম এর জায়গায় এমই বসবে আর আর এর জায়গায় আরই বসবে, কারণ এখানে আরই বলেছিল আর মাসটা আমার এমই বলে দিয়েছিল, এই যে এমই বলে দিয়েছিল, আর কিছু না। তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। চলো, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কি বলছে? এ পেন্ডুলাম সাসপেন্ডেড ফ্রম দ্য রুফ অফ অ্যান এলিভেটর অ্যাট রেস্ট হ্যাজ এট, যখন রেস্টে ছিল লিফট তখন টাইম পিরিয়ড ছিল t1। when the elevator moves up with an acceleration a, its time period becomes t2. when the elevator moves down with acceleration a, its time period will be t3, time period becomes t3, then t1 t2 t3 এর মধ্যে কি সম্পর্ক সেটা আমাকে বের করতে হবে। দেখো, এখানে শুধুমাত্র অ্যাক্সিলারেশনের পরিবর্তন হয়েছে, এখানে শুধুমাত্র অ্যাক্সিলারেশনের পরিবর্তন হয়েছে। দেখো, আমি যদি এখানে করি, আমরা জানি যে t ইজ ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার এল বাই জি। এল এর তো কোনো পরিবর্তন হয়নি, তাহলে t প্রপোর্শনাল টু 1 বাই রুট আন্ডার জি। এখন যেহেতু আমার লিফট ওপরের দিকে একবার এই অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, নিচের দিকে একবার এই অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছে, তাহলে জি এর মানের পরিবর্তন হবে। তাহলে এখানে বেসিক্যালি জি না করে আমি জি এফেক্টিভ বসিয়ে দেব। ঠিক আছে, এবারে অঙ্কটা আমি করছি। দেখো, t2 বাই t1 ইজ ইকুয়াল টু হবে t1 বাই t2 ইজ ইকুয়াল টু, ছাড়ো এখানে এক কাজ করি, জি এফেক্টিভ ইজ প্রপোর্শনাল টু 1 বাই টি স্কোয়ার। এই সূত্র দিয়ে অঙ্কটা করব। ঠিক আছে, দেখো
যখন ওপরের দিকে এ মুভ আপ উইথ অ্যান অ্যাক্সিলারেশন ইটস টাইম পিরিয়ড ইজ t2। যদি ওপরের দিকে এ অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে তাহলে জি এফেক্টিভের ভ্যালু কত হয়ে যাবে, জি প্লাস এ হয়ে যাবে। তখন টাইম পিরিয়ডটা ছিল t2। যখন রেস্টে ছিল তখন জি এফেক্টিভের ভ্যালু জি হবে, তখন টাইম পিরিয়ড ছিল t1। অবশ্যই এটার স্কোয়ার হবে, এটারও স্কোয়ার হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি আচ্ছা সেটা তো। এবারে যখন এলিভেটর মুভস ডাউন উইথ অ্যান অ্যাক্সিলারেশন এ, যখন সে এ অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে তখন টাইম পিরিয়ড t3 হচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারি যখন এফেক্টিভ গ্র্যাভিটি জি মাইনাস এ ছিল তখন টাইম পিরিয়ডটা t3 ছিল, যখন রেস্টে ছিল তখন এফেক্টিভ গ্র্যাভিটি জি ছিল আর টাইম পিরিয়ড তখন t1 ছিল। বাস। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে জি প্লাস এ ইজ ইকুয়াল টু t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার ইন্টু জি। জি মাইনাস এ ইজ ইকুয়াল টু t1 স্কোয়ার বাই t3 স্কোয়ার ইন্টু জি। যদি যোগ করে দিই 2g ইজ ইকুয়াল টু t1 স্কোয়ার কমন যাবে 1 বাই t2 স্কোয়ার 1 বাই t3 স্কোয়ার ইন্টু জি। এখান থেকে জি কাটবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি চেয়েছে বলো তো, আমাকে t1 এর মান বের করতে হবে। তাহলে বেসিক্যালি t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে t2 স্কোয়ার t3 স্কোয়ার বাই t2 স্কোয়ার প্লাস t3 স্কোয়ার। এখান থেকে আমাকে অ্যান্সারটি বের করতে হবে। তো রুট হয়ে যাবে, আর কিছু না। ও 2 ছিল একটা, না 2 ছিল এখানে একটা। তাহলে t1 ইজ ইকুয়াল টু আসবে আমার রুট আন্ডার 2 t2 t3 বাই রুট আন্ডার t2 স্কোয়ার প্লাস t3 স্কোয়ার, যেটা অপশন 3 কে ম্যাচ করছে। চলো অপশন 3 কে ম্যাচ করছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কি বলছে, এ পার্টিকেল ইজ মুভিং অন পজিটিভ এক্স অ্যাক্সিস হ্যাজ পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এত জুল অ্যালং এক্স অ্যাক্সিস। আমাকে ইউ এর মানটা বলে দিয়েছে। দ্য পার্টিকেল ইজ রিলিজড অ্যাট এক্স ইজ ইকুয়াল টু -3, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স উইল বি। এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে দেখো, ইউ এর মান কত বলে দিয়েছে, ইউ ইজ ইকুয়াল টু বলে দিয়েছে u ইজ ইকুয়াল টু 2 মাইনাস 20x প্লাস 5x স্কোয়ার। তাহলে f ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ du বাই dx ইজ ইকুয়াল টু 20 মাইনাস 10x। ইকুইলিব্রিয়ামে f ইজ ইকুয়াল টু কি হয়, f ইজ ইকুয়াল টু 0 হয়। কোথায় না, ইকুইলিব্রিয়ামে। তখন x ইজ ইকুয়াল টু কত হচ্ছে, x ইজ ইকুয়াল টু 2 হচ্ছে। তাহলে ইকুইলিব্রিয়াম হচ্ছে x ইজ ইকুয়াল টু 2। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই হচ্ছে পার্টিকেল, এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 2, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। পার্টিকেলকে ছাড়া হয়েছে x ইজ ইকুয়াল টু -3 থেকে। তাহলে এই ডিস্টেন্সটা কত হলো বলো তো, এই ডিস্টেন্সটা কত হলো, এই ডিস্টেন্সটা আমার হয়ে গেল 5। লক্ষ্য করে দেখো এখানে ফোর্সটা এক্স এর সঙ্গে সমানুপাতিক। তাহলে এইখানে আমার অবশ্যই এসএইচএম এক্সিকিউট করবে। তার মানে এটা হচ্ছে আমার মিন পজিশন। এখন এটা হচ্ছে আমার মিন পজিশন। মিন পজিশন থেকে 5 এই দিকে থেকে আমি পার্টিকেলটাকে রিলিজ করেছিলাম, মানে মিন পজিশন থেকে 5 সেন্টিমিটার সরিয়ে আমি পার্টিকেলকে রিলিজ করেছিলাম, অর্থাৎ এইদিকে অ্যাম্প্লিটিউড কত আছে 5। তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ওই দিকেও অ্যাম্প্লিটিউডটা কত 5 হবে আমার, ওই দিকেও অ্যাম্প্লিটিউড কত হবে আমার 5 হবে।
তখন x ইজ ইকুয়াল টু কত আসবে? তখন এখানে x ইজ ইকুয়াল টু 2 প্লাস 5 7 সেন্টিমিটার আসবে। আর 7 সেন্টিমিটার অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে ক্লোজ অর্গান পাইপ হ্যাজ এ লেন্থ L and an organ pipe contains gas of densities rho 1 and rho 2 respectively. The compressibility of a gases are equal in both the pipes. Both the pipes are vibrating in their first overtone with same frequency. The length of open organ pipe, দেখো এখানে আমাকে দুটো অর্গান পাইপ বলেছে, a closed organ pipe of length L and an open organ pipe. এখানে এই অর্গান পাইপটা হচ্ছে ওপেন অর্গান পাইপ, ঠিক আছে। এই মাত্র দেখলাম যে ক্লোজ অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হয়। ক্লোজ অর্গান পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এফ সি ইজ ইকুয়াল টু 1/4L ইন্টু ভি। এখানে ভিতরে গ্যাস আছে, আচ্ছা গ্যাসের ভেলোসিটি, আচ্ছা গ্যাসের বলছি, অর্গান পাইপে কি হয়, সাউন্ড করা হয়। এখন ভেতরে ডিফারেন্ট ডিফারেন্ট ডেনসিটির গ্যাস রয়েছে। জেনারেলি ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু ভেলোসিটি বাই ওয়েভলেন্থ হয়, ভি বাই ল্যামডা হয়। এখন দেখো ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাস রয়েছে, আর আমরা জানি যে অর্গান পাইপে যেহেতু শব্দ করা হয় তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট ডেনসিটির অর্গান মানে গ্যাসের মধ্য দিয়ে সাউন্ডের যে ভেলোসিটি ভি হবে, সেই ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার গামা পি বাই রো হবে, রুট আন্ডার গামা পি বাই রো হবে। এইখানে গামার কিন্তু কোনো গল্প বলে দেয়নি, প্রেসারেরও কোনো গল্প বলে দেয়নি, শুধুমাত্র ডেনসিটির গল্প বলে দিয়েছে, শুধুমাত্র ডেনসিটির গল্প বলে দিয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ভি এর সঙ্গে রুট আন্ডার ডেনসিটির ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, বাস এইটুকু জিনিস খেয়াল রাখবে। এখন ক্লোজ অর্গান পাইপে এফ ক্লোজ ইজ ইকুয়াল টু 1/4L ইন্টু, এটাকে V1 করে দাও, ছাড়ো এটাকে V1 করে দাও। আর যেহেতু ফার্স্ট ওভারটোন বলেছে, আর যেহেতু এখানে ফার্স্ট ওভারটোন বলেছে, তাহলে ফার্স্ট ওভারটোনের ক্ষেত্রে আমাকে এখানে সিম্পলি কিছুই না 3 দিয়ে গুণ করতে হবে। এখন ফার্স্ট ওভারটোন অফ ওপেন অর্গান পাইপ কত হবে, 2v2/2L। এটা যেহেতু ক্লোজ তাহলে L ক্লোজ, এটা যদি ওপেন তাহলে L ওপেন। এখন লক্ষ্য করে দেখো ক্লোজ অর্গান পাইপের লেন্থটা L বলে দিয়েছে, তাহলে এইখানে 3v1/4L হবে। যেহেতু আমার এইখানে ফার্স্ট ওভারটোন অফ ওপেন অর্গান পাইপ বলেছে, তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দিয়ে আমাকে 2টা গুণ করতে হবে। এটা তোমরা জানো, ফার্স্ট ওভারটোন ক্লোজ অর্গান পাইপের ক্ষেত্রে কি হয়, আর ফার্স্ট ওভারটোন ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে কি হয়। ওপেন অর্গান পাইপের জন্য ফার্স্ট ওভারটোন পাওয়ার জন্য 2 দিয়ে গুণ করতে হবে, ক্লোজ অর্গান পাইপে ফার্স্ট ওভারটোন পাওয়ার জন্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে 3 দিয়ে গুণ করতে হবে। দেখো এই কনসেপ্টগুলো কিন্তু অঙ্কগুলো করতে লাগবে, ঠিক আছে। এবার দেখো এই দুটোকে ইকুয়াল বলে দিয়েছে, তাহলে অবশ্যই এখানে আমি লিখতে পারি 3v/4 ক্যাপিটাল L ইজ ইকুয়াল টু 2v/2L ওপেন। আচ্ছা এটা v1 ছিল, এটা v2 ছিল, তাহলে L ওপেন ইজ ইকুয়াল টু v2/v1 ইন্টু 4/3। তাহলে কত হবে এটা, 4/3। v2/v1 ইজ ইকুয়াল টু হবে 1/2। আর অবশ্যই হ্যাঁ লেন্থটা ভুলে গেছি, লেন্থটা তো L ছিল না, এটাও L হবে। তাহলে 4L/3 রুট আন্ডার রো 1/ρ2, 4L/3 রুট আন্ডার রো 1/ρ2, 4L/3 রুট আন্ডার রো 1/ρ2, অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার।
বোঝা গেছে? খুব সহজ কোয়েশ্চেন। দাঁড়াও, চলো নেক্সট কি বলছে। বলছে স্যাটেলাইট রিভলভিং ইন এ সার্কুলার ইকুয়েটোরিয়াল অরবিট from west to east appears over a certain point on the equator every 8 ঘন্টা, therefore its period। মানে কোনো একটা স্যাটেলাইট এটা ইকুয়েটোরিয়াল প্লেনে মুভ করছে আর একটা স্পেসিফিক পয়েন্টে 8 ঘন্টা ছাড়া ছাড়া আসে। এটা কিন্তু তোমার ওই জিও স্টেশনারি স্যাটেলাইট নয়। যদি জিও স্টেশনারি হতো তাহলে একটা জায়গা থেকে স্থির আছে বলে মনে হতো, এটা জিও স্টেশনারি নয়। বলছে এই স্যাটেলাইটটা একটা পয়েন্টে আবার ফিরে আসতে 8 ঘন্টা সময় নেয়। তাহলে কি বলেছে, দেয়ারফর ইটস পিরিয়ড ইজ। প্রথম কথা, যেহেতু এইখানে রিলেটিভ ভেলোসিটি লাগছে, মানে পৃথিবীও ঘুরছে স্যাটেলাইটও ঘুরছে, তাহলে এইখানে আমি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট ইউজ করব। প্রথম কথা, ওমেগা অফ আর্থ ইজ ইকুয়াল টু কত হয় বলো তো? ওমেগা অফ আর্থ ইজ ইকুয়াল টু 24 ঘন্টা হয়। এখন ওমেগা অফ স্যাটেলাইটটা কত আমাকে জানতে চেয়েছে। এখন টাইম পিরিয়ড অফ আর্থ, আচ্ছা বলছে 8 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, মানে পৃথিবীতে বসে থাকা লোকটি দেখবে যে স্যাটেলাইটটা 8 ঘন্টাতে একবার এক কাছে আসছে। তার মানে স্যাটেলাইটের টাইম পিরিয়ড আর্থের সাপেক্ষে কত হবে? আচ্ছা দেখো, টাইম পিরিয়ড অফ আর্থ ইজ ইকুয়াল টু 2π/24 হবে। টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট টি ইজ ইকুয়াল টু 2π/ω হবে। এখন রিলেটিভ টাইম পিরিয়ড, time period of satellite with respect to earth is equal to time period of satellite minus time period of earth। এখন এই টাইম পিরিয়ডটা 8 ঘন্টা বলে দিয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2π/8, এটা হয়ে যাচ্ছে 2π/ω, এটা হয়ে যাচ্ছে 2π/24। তাহলে 2π/ω, এখানে 24 আছে তাহলে এটাকেও 24 করব। 24 করতে গেলে 6π/24 করি প্লাস 2π/24 ইজ ইকুয়াল টু 8π/24 ইজ ইকুয়াল টু লিখতে পারি এটাকে 2π/4 দিয়ে কাটাকাটি করলে 6 হচ্ছে। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি ওমেগা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ওমেগা ইজ ইকুয়াল টু 6 হচ্ছে। না না না, হ্যাঁ 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 হ্যাঁ, বেসিক্যালি এইটাই তো টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট টি। তাহলে টাইম পিরিয়ডটা কত হচ্ছে? কি ভুল করেছি বলো তো? ওমেগাটা 24 ঘন্টা নয়, টাইম পিরিয়ড 24 ঘন্টা, তাই বলি। প্রথমে ধরতে ভুল করেছি, ছাড়ো। টাইম পিরিয়ড অফ আর্থ ইজ ইকুয়াল টু 24, তাহলে ওমেগা অফ আর্থ ইজ ইকুয়াল টু 2π/24। টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট টি ইজ ইকুয়াল টু জানি না, তাহলে ওমেগা অফ স্যাটেলাইট ইজ ইকুয়াল টু 2π/T। এখন রিলেটিভ টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট উইথ রেসপেক্ট টু আর্থ ইজ ইকুয়াল টু টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট মাইনাস টাইম পিরিয়ড অফ আর্থ। তাহলে টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট ইজ ইকুয়াল টু টাইম পিরিয়ড অফ, আমি আবার ভুল করছি, ধরো angular velocity of satellite with respect to earth is equal to angular velocity of satellite minus angular velocity of earth। এটা হচ্ছে 2π
into time period of satellite with respect to earth is equal to 2 pi into time period of satellite, আর এটা হচ্ছে 2 pi into time period of earth। এবার হয়েছে দেখো, এখন 2 pi by capital T is equal to হচ্ছে 2 pi টাইম পিরিয়ড অফ স্যাটেলাইট উইথ রেসপেক্ট টু আর্থ, এইটা আমাকে 8 ঘন্টা বলে দিয়েছে। এটা 2 পাই বাই 8 হবে, এটা প্লাস 2 পাই বাই 24 হবে। এটাকে লিখতে পারি 6 পাই বাই 24 প্লাস 2 পাই বাই 24 is equal to 8 পাই বাই 24 is equal to লিখতে পারি 2 পাই বাই 6। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু হচ্ছে 6 ঘন্টা, 6 ঘন্টা। 6 ঘন্টা অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। এই অঙ্কটা একটু লেন্দি বলবো না, ট্রিকি একটু, কিন্তু আমি এই অঙ্কটা না এভাবে করি না। আমি অঙ্কটা কিভাবে করি জানো তো? আমার একটা সিম্পল ট্রিক আছে। আমার ট্রিকটা হচ্ছে 24, আচ্ছা এখানেই করি, ছাড়ো। 24 ঘন্টাতে আর্থ হচ্ছে এক পাক খায়, অর্থাৎ 2 পাই অ্যাঙ্গেল কভার করে। দেখো 24 ঘন্টায় আর্থ এক পাক খায়, 8 ঘন্টায় কতটা খাবে? 8 ঘন্টায় খাবে 2 পাই বাই 24 ইন্টু 8। এটা কত হচ্ছে বলো তো? 8 চিনে 24, 2 পাই বাই 3। তার মানে 8 ঘন্টাতে আর্থ আমার 2 পাই বাই 3 অ্যাঙ্গেল মুভ করবে। যেহেতু স্যাটেলাইট একবার পাক খেয়ে আরো 2 পাই বাই 3 মুভ করেছে, যেহেতু আর্থে বসে থাকা লোকটি 8 ঘন্টা ছাড়া স্যাটেলাইটটাকে একবার দেখতে পাচ্ছে, তার মানে স্যাটেলাইট তো এক পাক খাচ্ছে, তার সঙ্গে আরো এক্সট্রা এতটা অ্যাঙ্গেল কভার করেছে। তার মানে স্যাটেলাইট এক পাক তো খাচ্ছেই, তার সঙ্গে আরো 2 পাই বাই 3 মুভ করছে। আর এই সময়টা কতক্ষণ সময় লাগছে? না 8 ঘন্টা সময় লাগছে। এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 8 পাই বাই 3। 8 পাই বাই 3 মুভ করতে সময় লাগে 8 ঘন্টা। তাহলে 2 পাই মুভ করতে সময় লাগবে 8 পাই বাই 3 ইন্টু 2 পাই। তুমি যদি কাটাকাটি করো, এই পাই এই 8 কাটছে, তাহলে 3 ইন্টু 2 কত হচ্ছে? 6। তাহলে 6 আওয়ার অ্যান্সার। আমি তো এইভাবে অঙ্কটা করার চেষ্টা করি। আমি এইটি বুঝি, মেকানিক্সের থিওরি দিয়ে করে দিচ্ছি। অত টাইম পিরিয়ডটি দিয়ে আমি করাটা পছন্দ করি না। এবার এটা তোমাদের যেহেতু বুঝতে সহজ লেগেছে, বা বেশিরভাগ ছেলে মেয়েদের এটা বুঝতে সহজ লাগে, তাই জন্য আমি এটা আগে করে দেখালাম। ওই যে আমি আমার বাইরে গিয়ে অঙ্ক করলাম বলে অঙ্কটা আমার ইনিশিয়ালি ভুল হলো, মিসম্যাচ হয়ে গেল আর কি। তো আমি এইভাবে অঙ্কটা করা বেশি পছন্দ করি। চলো লাস্ট অঙ্ক মনে হয় আজকের, না লাস্ট নয়, 2টো অঙ্ক আছে এখনো। বলছে ফর প্রোগ্রেসিভ ওয়েভ y ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? আমার বলে দিয়েছে y ইজ ইকুয়াল টু 2 সাইন, বলে দিয়েছে y ইজ ইকুয়াল টু 2 সাইন 3t মাইনাস 4x। কি বলেছে? পার্টিকেল অ্যাট x ইকুয়ালস টু 0 ইজ মুভিং টুয়ার্ড পজিটিভ y অ্যাক্সিস। কোন দিকে মুভ করছে সেটা যদি বুঝতে হয়, তাহলে আমাকে ভেলোসিটির ভ্যালু বের করতে হবে। তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডেল্টা y বাই ডেল্টা t ইজ ইকুয়াল টু 6 cos 3t মাইনাস 4x। এখন স্টেটমেন্ট 1 কি বলছে দেখি। স্টেটমেন্ট 1 বলছে
এক্স ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু +6 আসছে। তাহলে অবশ্যই এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করছে, তাহলে অবশ্যই এটা আমার ট্রু। ভি ইজ ইকুয়াল টু পজিটিভ আসছে না, তাহলে অবশ্যই স্টেটমেন্ট 1 ট্রু। স্টেটমেন্ট 2 কি বলছে? দ্য পার্টিকেল অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 8 মিটার ইজ ইন ফেজ উইথ পার্টিকেল অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 1 মিটার। এখন উইথ ফেজে থাকতে গেলে দেখো ডেল্টা এক্সটা কত, এই পার্টিকেল আর এই পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কত আছে? ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার আছে। ফেজে তখনই থাকবে যখন সেটা ল্যামডার জোড় গুণিতক হবে। তাহলে স্টেটমেন্ট 2 যদি করি তাহলে ফেজে তখনই থাকবে যখন ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা হবে, এন এর মানটা পূর্ণ সংখ্যায় আসতে হবে, তাহলে এন ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ল্যামডা। এখন ডেল্টা এক্সটা কত? 7 বলে দিয়েছে। ল্যামডা আমরা জানি কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা হয়, ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু কে হবে। তাহলে কে এর মান কত আছে? এখানে 4 আছে বাই 2 পাই। এই মানটা কি পূর্ণ সংখ্যাতে আসছে? পূর্ণ সংখ্যাতে আসছে না, তাহলে ফেজ ডিফারেন্সটা ল্যামডার জোড় ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক নয়, ল্যামডার গুণিতক নয়, ঠিক আছে? তাহলে অবশ্যই এটা সেম ফেজে থাকবে না, তাহলে এটা আমার ফলস হয়ে যাবে, এটা আমার ফলস হয়ে যাবে, এটা আমার ট্রু হয়ে যাবে। তিনে কি বলছে? দ্য অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল অ্যাট এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 8 অ্যান্ড টি ইজ ইকুয়াল টু এত সেকেন্ড ইজ ইনক্রিজিং ইন ম্যাগনিটিউড। এখানে ইনক্রিজ ইন ম্যাগনিটিউড কথাটা বলেছে। আমরা জানি যে নর্মাল প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন এ এর ম্যাগনিটিউডটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল হয়। এবারে দেখি যদি এক্স এর মানটা যদি বাড়ে, যদি ওয়াই এর মানটা বাড়ে তাহলেই এ এর মানটা বাড়বে। এখন ওয়াই এর মানটা দেখি, ওয়াই এর মানটা কি হচ্ছে? আচ্ছা তুমি দেখো, যদি তুমি টি ইজ ইকুয়াল টু পাই বাই 8 যদি বসাও আর এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 6 যদি বসাও, তাহলে ভেলোসিটি কত হচ্ছে? ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু দাঁড়াও 6 cos 3, টি এর মানটা পাই বাই টি এর মানটা পাই বাই 6 আছে না, এটা হচ্ছে টি এর মান, এটা হচ্ছে এক্স এর মান। পাই বাই 6 মাইনাস 4 ইন্টু পাই বাই 8, তাহলে এটা হচ্ছে 6 cos পাই বাই 2 মাইনাস পাই বাই 2, তাহলে ভি ইজ ইকুয়াল টু এখানে +6 আসছে, তার মানে ভিটা এখানে পজিটিভ আসছে, ভি পজিটিভ মানে ওয়াই এর মান বাড়বে, ভিটা পজিটিভ মানে সেটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, মানে ওয়াই এর মান বাড়বে, ওয়াই এর মান বাড়লে এ এর মান বাড়বে, তাহলে অ্যাক্সিলারেশনের মানটা বাড়বে। তাহলে অবশ্যই স্টেটমেন্ট 3টাও আমার ট্রু হবে, স্টেটমেন্ট 4 কি বলছে? দ্য ভেলোসিটি অফ পার্টিকেল অ্যাট এক্স ইজ ইকুয়াল টু এত ইজ ইন ডাইরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ। প্রথম কথা, ভেলোসিটি অফ পার্টিকেল ডাইরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভে হবে না, কারণ এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের ইকুয়েশন, আর এইটা একমাত্র লঙ্গিটিউডিনাল ওয়েভের জন্য এটা হয়, তাহলে এটা তো অবশ্যই ফলস হবে। এটা ট্রান্সভার্স ওয়েভের ইকুয়েশন, এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের ইকুয়েশন, আর এটা শুধুমাত্র লঙ্গিটিউডিনাল ওয়েভের জন্য এটা হয়। তাহলে ট্রু হচ্ছে স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 3, তাহলে স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 3 হচ্ছে ট্রু, যেটা কিনা অপশন 2 কে ম্যাচ করছে। বোঝা গেছে? চলো লাস্ট কোয়েশ্চেন,
বলছে সাউন্ড হ্যাজ অ্যান ইন্টেন্সিটি অফ এত ওয়াট পার মিটার স্কোয়ার। এইমাত্র দেখালাম যে ইন্টেন্সিটির ইউনিট ওয়াট পার মিটার স্কোয়ারে হয়। দেখালাম না এখানে, প্রথমেই দেখেছিলাম, এই যে ইন্টেন্সিটি মানে পাওয়ার বাই এরিয়া, পাওয়ার মানে হচ্ছে ওয়াট আর এরিয়া মানে হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার, বোঝা গেছে? দেখো কি বলছে, বলছে এ সাউন্ড হ্যাজ ইন্টেন্সিটি আই এর মান বলে দিয়েছে। ইন্টেন্সিটি আই ইজ ইকুয়াল টু বলেছে 2 ইন্টু 10 to the power minus 8 watt per meter square. Its intensity level in decibel, decibel unit intensity level is equal to হয় 10 log, লগের বেসটা অবশ্যই 10 হবে, এটা হচ্ছে I বাই I0, ঠিক আছে? এটা হচ্ছে ডেসিবেল লেভেল, ডেসিবেলে ইন্টেন্সিটির ভ্যালু। I0 হচ্ছে 10 to the power minus 12 ওয়াট পার মিটার স্কোয়ার হয়। এখন I0 মানে কি? I0 মানে হচ্ছে ইন্টেন্সিটির মান মিনিমাম কত হলে সেটা আমাদের কানে সেন্সেশন তৈরি করবে, মানে মিনিমাম কত ইন্টেন্সিটির শব্দ যদি আমাদের কানে এসে পড়ে তাহলে সেটা আমরা শব্দের অনুভব করতে পারবো, সেটা হচ্ছে I0 এর মান। এবার তুমি মানটা বসাও না, কত হচ্ছে দেখো, 10 লগ আর বেসটা 10 হবে, এটা হচ্ছে তোমার 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 8। I0 এর মানটা হচ্ছে 10 টু দ্য পাওয়ার মাইনাস 12, তাহলে এটা হচ্ছে 10 লগের বেসটা হচ্ছে 10, এটা হচ্ছে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে 10 কমন log 2 প্লাস 4 log 10, log 2 এর মান 0.3 বলে দিয়েছে, log 10 এর মান 1 হবে, তাহলে 4.3 ইন্টু 10 মানে 43 হচ্ছে অ্যান্সার। 43 আমার অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। যাই হোক, আজকে আর অঙ্ক নেই, আজকের অঙ্ক এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ভালো করে রিভাইজ হয়েছে। রিভাইজ তো অবভিয়াসলি হবে, কারণ এত সূত্র থেকে অঙ্ক হয়েছে, আমরা তো কোনো একটা বা দুটো স্পেসিফিক সূত্র থেকে অঙ্ক করিনি, অনেকটা রেঞ্জ জুড়ে আমরা রিভিশন করতে পেরেছি। এরকম করে যদি রিভিশন করে যাও তাহলে নিটে স্কোর বা যেই মেনে স্কোর তো অবভিয়াসলি বাড়বে, ঠিক আছে? টেস্ট দেওয়াটা ইম্পর্টেন্ট, আর টেস্ট দেওয়ার থেকেও টেস্টের অ্যানালাইসিস করাটা বেশি ইম্পর্টেন্ট। টেস্টের অ্যানালাইসিস যদি না করো তাহলে টেস্ট দেওয়াটা বেকার হয়ে যাবে। আর টেস্ট যদি না দাও বা টেস্টের অ্যানালাইসিস যদি না করো তাহলে স্কোর কিন্তু বাড়বে না। তাই জন্য ঘরে বেশি করে টেস্ট দাও, কোয়েশ্চেন বেশি করে পাঠাও, তাহলে আমি তোমাদের মুখে বেশি বেশি করে অঙ্ক করাতে পারবো, ঠিক আছে? আজকের মতো এতটাই থাক, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।